আর এল দুইটা ম্যাট্রিক্স আলাদা আলাদা করে দেওয়া আছে। ক নাম্বারে বলছে এইটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে প্রশ্নের মধ্যে বলে দিতেছে যে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হইলে আপনারা কার মান বাইর করতে বলছে, এম এর মান বাইর করতে বলছে। কোন একটা ম্যাট্রিক্স বি প্রতিসম আপনার কাছে দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলে দিতেছে যে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে সেই ক্ষেত্রে আপনার ইয়ার মানটা কি বলে, এম এর মানটা কত হবে এইটা বাইর করতে বলছে। আচ্ছা, সো কোন একটা ম্যাট্রিক্স যখন বি প্রতিসম হয়, প্রতিসম হওয়ার কন্ডিশন কি ছিল বলেন তো? প্রতিসম হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে এইরকম যে যদি কোনো কারণে আমার কাছে এ, আচ্ছা এক সেকেন্ড একটু পেন্সিল করে নিই। সো যদি কোনো আমার কারণে আমার কাছে এ এম বাই এন, মানে এ হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট, এইটা ইকুয়াল টু এ এন বাই এম হয়, তাইলে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সটা প্রতিসম। প্রতিসম হওয়ার কন্ডিশন কি ছিল? এম তম সারি আর এন তম কলাম, আর এন তম সারি এম তম কলাম এই দুইটার উপাদান যদি সমান হয়ে যায় বা ভুক্তি যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলতাম যে ম্যাট্রিক্সটা প্রতিসম। আর বিপ্রতিসম হওয়ার কন্ডিশন কি ছিল ভাইয়া? বিপ্রতিসম হওয়ার কন্ডিশন কোনো কিছুই না, এটার সামনে শুধুমাত্র একটা এক্সট্রা করে কি বসে যেত, এটা সামনে একটা মাইনাস বসে যেত। তাহলে এইখানে খেয়াল করেন তো, এই যে এমটা আছে, এই এমটা আসলে আছে কোন জায়গায়, এম এর অবস্থানটা কোন জায়গায়, এম কয় নাম্বার সারিতে আছে, কয় নাম্বার কলামে আছে, একটু খেয়াল করে দেখবেন। 1 নাম্বার সারি, আর কলাম নাম্বার কত দেখেন তো, কলাম নাম্বার হচ্ছে ভাইয়া 3। তাইলে এবার আমার যেটা খুঁজে বের করতে হবে, 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম কোন জায়গায় আছে, 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম কোন জায়গায় আছে, 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এই যে দেখেন তো, এইটা কি ভাই আপনার 3 নাম্বার সারি 1 নাম্বার কলামের পজিশন না? এইটা হচ্ছে জি আপনার 3 নাম্বার সারি 1 নাম্বার কলামের পজিশন। সো যেহেতু প্রশ্নের মধ্যে কন্ডিশন বলছে বি প্রতিসম, তাইলে এই যে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম আর 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই দুইটা উপাদান সেম হবে, খালি সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। সো আপনারা যেই কাজটুকু করবেন সেটা হচ্ছে লেখা দিবেন যে ম্যাট্রিক্সটি বি প্রতিসম বলে এই 1/3 এন্ড 3/1 এই দুইটার মান সমান, কিন্তু সামনে একটা মাইনাস আসবে। তাহলে আমার বলেন তো এম এর মানটা কত হওয়া উচিত? এম ইকুয়াল টু হওয়া উচিত হচ্ছে -2। জাস্ট এক লাইনের অঙ্ক, এটা কিন্তু আর অন্য কোনো কিচ্ছু করার নাই, কোনো কাহিনী করার নাই, জাস্ট অ্যান্সার টুকু বলবেন যে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, মান সমান হবে কিন্তু চিহ্ন শুধুমাত্র চেঞ্জ হবে। সো ওইখানে মান ছিল শুধুমাত্র 2, এখানে এসে সেটা হয়ে যাবে -2। তাহলে এম এর মান কত? -2। দেখেন একেবারে খুবই সিম্পল জিনিস, এই একটা কাজ করলেই কিন্তু আপনি 2 নাম্বার পেয়ে যাইতেছেন, কোনো কিচ্ছু করা লাগতেছে না, 2 নাম্বার অটোমেটিক্যালি আসতেছে। আশা করা যায় এটাতে কারো কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকলে বলতে পারেন। কারো কোনো প্রবলেম? ওকে, সো এবার আসেন তারপরের প্রবলেমে আমরা এখানে চলে যাই। তারপরের প্রবলেমে যাওয়ার আগে আমরা এখানে হচ্ছে একটা স্লাইড অ্যাড করে নিই, কারণ নাইলে হচ্ছে সলভ করা যাবে না। ওকে, সো পরের প্রবলেমটার দিকে খেয়াল করেন। খ নাম্বারে কি বলতেছে? খ নাম্বারে বলতেছে ভি কিউব মাইনাস 2v স্কোয়ার প্লাস ভি মাইনাস 2i এটার মান বাইর করতে। তো এখন দেখেন ভাইয়া, ভি ম্যাট্রিক্সটা তো আপনার কাছে দেওয়া আছে, ভি কিউব যদি আপনি বাইর করতে চান তাহলে প্রথমে আগে ভি স্কোয়ার বের করতে হবে। ভি কিউব বের করতে গেলে প্রথমে আগে ভি স্কোয়ার বের করতে হবে। তাহলে আসলে আমরা প্রথমে আগে ভি স্কোয়ার। আচ্ছা ভাই, আপনারা কাইন্ডলি একটু আনমিউট রাখেন, যদি কোনো কারণে কারো কোনো প্রবলেম হয়, সরি আপনারা সবাই একটু মিউট করে রাখেন, যদি কারো কোনো কারণে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে একটু রেইজ হ্যান্ড করে তারপর হচ্ছে আপনারা ইয়াটা বলবেন। আমি হচ্ছে কোনো ডিস্টারবেন্স চাইতেছি না, একবারে মানে টানা শেষ করাই যাইতে চাইতেছি। ঠিক আছে, লাস্টে আমরা ডিসকাশনের দিকে যাব, এটা নিয়ে টেনশন করেন না। ওকে, সো আসেন আমরা প্রবলেম গুলা দেখে নিই। ভি কিউব বের করতে বলছিল, সো আসেন আমরা এইটার ডিটেইলসে করে দেখাবো না, আপনারা ম্যাট্রিক্সের গুণগুলা জানেন আশা করা যায়। সো ভি কিউব যখন আমাদের বের করতে বলতেছে, ভি কিউব বের করতে গেলে আগে প্রথমে আমরা বের করবো হচ্ছে ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে হচ্ছে ভি ম্যাট্রিক্স ইনটু ভি ম্যাট্রিক্স। তাহলে ভি ম্যাট্রিক্স ইনটু ভি ম্যাট্রিক্স যদি আমরা করি, ভি ম্যাট্রিক্সটা কত দেওয়া ছিল? 1 3 2 2 0 3, 1 3 2 2 0 3, দেন দেওয়া ছিল হচ্ছে 1 -1 1 1 -1 1। এটা হচ্ছে আমার ভি ম্যাট্রিক্স। এটার সাথে আবার ভি ম্যাট্রিক্স এরই গুণ করতে হবে। তাহলে 1 3 2, দেন 2 0 3, দেন 1 -1 1। আচ্ছা,
সো ম্যাট্রিক্সের গুণ করার সিস্টেম আপনারা জানতেন ভাইয়া, সারির সাথে কলামের গুণ হয়, মানে আমি সিস্টেমটা এমনি মনে রাখতাম, সারির সাথে কলামের গুণ করতে হবে। সো এইটা যদি আপনারা সারির সাথে কলামের গুণ করেন তাহলে রেজাল্ট যেটা পাবেন, এটা আমি আর করে দেখাইতেছি না, রেজাল্ট পাবেন হচ্ছে 9 1 13। এটা যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমারে বলতে পারেন, আমি করে দেখাবো, কিন্তু এটা একেবারে ছোট বাচ্চাদের জিনিস। এখন এইচএসসি 23 ব্যাচের যারা যারা আছে তাদের দিলেও এই জিনিসটা পারা উচিত। 9 1 13, তারপরে আসবে হচ্ছে 5 3 7 5 3 7, তারপরে আসবে হচ্ছে 0 2 0। এটা একেবারে ছোট বাচ্চাদের জিনিস, মানে নতুন ফার্স্ট ইয়ার দিলেও এই জিনিসপত্র পারা উচিত। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আপনারা বলতে পারেন। আর যারা যারা এই গুণটা করতে ভুল করেন, ঠিক আছে, আপনাদের একটু একটা চিকন সিস্টেম বলে দিই, যারা যারা এই গুণটা করতে ভুল করেন আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে গুণের যে প্রসিডিওর আছে, সারির সাথে কলাম গুণ করবেন, সেই কাজটা করে দেখাবেন। মানে অ্যান্সারটা এরকম দেখবেন 1 × 1 + 3 × 2 + 2 × 1, এই কাজটুকু করে দেখাবেন। করে দেখানোর পরে এটা হইতেই পারে যে আপনি গুণের মধ্যে কোনো একটা জায়গায় যায় ভুল করছেন, হয়তো কোনো একটা সারির সাথে কোনো একটা কলামের গুণ করার কথা আপনি গুণ করতে ভুল করছেন। সো তখন আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে ক্যালকুলেটর দেখে ডিরেক্টলি অ্যান্সারটা বসায় দেওয়া। ক্যালকুলেটর দেখে ডিরেক্টলি অ্যান্সারটা বসায় দেওয়া, তাইলে আর আপনার ওই ভুল যে করছেন ওইটুকু আর স্যারের চোখে পড়ার কথা না, কারণ ম্যাক্সিমাম টাইমে আসলে টিচাররা যেটা চেক করে যে অ্যান্সার ঠিক আছে কিনা। সো সেই ক্ষেত্রে স্যারের চোখে আর ওইটুকু পড়ার কথা না যে অ্যান্সার মাঝখান দিয়ে আপনি কোনো জায়গায় ভুল করে আসছেন। ক্যালকুলেটর ইউজ করতে পারেন, ক্যালকুলেটর ইউজ করলে এই ঝামেলাটুকু আপনারা এড়াইতে পারবেন। ওকে, সো ভি স্কোয়ার আমাদের বের হয়ে গেল। এবার যদি আমাদের ভি কিউব বের করতে বলে, ভি কিউব বের করতে বললে সেই ভি কিউবের মানটা কত আসবে? ভি কিউবের মানটা আসবে হচ্ছে ভি স্কোয়ার ইন্টু ভি। আচ্ছা, তাহলে ভি স্কোয়ার মানে কত বের করে আসছি? ভি স্কোয়ার মানে বের করে আসছি 9 1 13, দেন 5 3 7, দেন 0 2 0। এটার সাথে আবারও কার গুণ করতে হবে? এটার সাথে আবারও ভি ম্যাট্রিক্স এর গুণ করতে হবে। ভি মানে কত জানো? 1 3 2, দেন 2 0 3, দেন 1 -1 1। আচ্ছা, তো এবার খেয়াল করেন যেটা হইছে ঘটনা। লাল কালি দেখতেছেন, এটা লাল কালি বাদে অন্য কালার। আচ্ছা, তো এবার দেখেন ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে ভাইয়া, আমরা এই দুইটা ম্যাট্রিক্স এখন গুণ করে ফেলাইতে পারবো, ভি কিউব আর সরি ভি স্কোয়ার আর ভি, এই দুইটারে গুণ করে ফেলাইতে পারবো। এই দুইটারে যদি গুণ করেন তাহলে রেজাল্ট যেটা আসবে 24 14 34, 24 14 34, দেন 18 8 26, 18 8 26, দেন আসবে হচ্ছে 406 406। ওকে, সো এই হচ্ছে আপনাদের ঘটনা। তাহলে দেখেন ভি কিউব সহ আমাদের বের হয়ে আসছে। তাহলে এবার আসেন আমরা চেক করি কি বের করতে বলছিল। ভি কিউব মাইনাস 2ভি স্কোয়ার, তাহলে যেটা বের করতে বলছিল সেটা লেখা ফেলাই। ভি কিউব মাইনাস 2ভি স্কোয়ার, তারপরে বের করতে বলছিল প্লাস ভি মাইনাস 2i, প্লাস ভি মাইনাস 2i। দেখেন তো ভাইয়া, এই যে যতগুলা মান আছে প্রত্যেকটা মান কি এখন আমরা বসাইতে পারবো না? যদি না পারেন তাহলে সেটা বলতে পারেন, আর যদি বলেন যে ভাইয়া পারবো বসাইতে, বসায় যোগ বিয়োগ করা। যোগ বিয়োগ করা কিন্তু আরো সোজা ভাইয়া, গুণের চেয়ে যোগ বিয়োগ করা আরো বেশি সোজা। কেন? কারণ যোগ বিয়োগ করতে গেলে আপনি শুধুমাত্র এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ বিয়োগ করবেন। যত নাম্বার সারি, ওই সারির সাথে ওই সারির, বা সারি বাই কলামের সাথে ওই সারি বাই কলামেরই শুধুমাত্র যোগ বিয়োগ হয়। সো যোগ বিয়োগ করাটা আরো সোজা। যদি বলেন যে ভাইয়া দেখাই দেন তাহলে দেখাই দিব, আর যদি মনে করেন যে না ভাইয়া পারবো তাহলে আর করাই দিতেছি না। বাট এইটার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা। যেহেতু আপনারা বোর্ড পরীক্ষা দিতে যাইতেছেন, এখন কিন্তু আমাদের ওই টেনশনটুকু নাই যে আমাদের হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। আমি সাজেস্ট করব ইএক্স ক্যালকুলেটরটা ইউজ করার জন্য। ইএক্স ইউজ করলে সবচেয়ে ভালো হয়। ইএক্স এর মধ্যে মানে অপশনস অনেক বেশি, আপনি অনেক বেশি অপশন ইউজ করতে পারবেন। সো আমার পার্সোনাল সাজেশন থাকবে ইএক্স টুকু ইউজ করা। ওকে, আচ্ছা, পরের প্রবলেমটার দিকে যাই। পরের প্রবলেমটা ভাইয়া আরো সোজা। ডিটারমিনেন্ট অফ এল এটা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার, এই জিনিসপত্র দেখাই দেবো। আচ্ছা ভাইয়া, এইখানে আমি আমার নিজের পার্সোনাল একটা চিকন সিস্টেম দেখাই। আমি নর্মালি যেই কাজটা করি, যে আপনারা যেই কাজটা করেন নর্মালি, যে এইটার ক্ষেত্রে সারি কলাম মানে রো অপারেশন কলাম অপারেশন এগুলা চালায় তারপর আপনারা জিরো আনার ট্রাই করেন। আমি নিজেও যখন অঙ্ক করাই আমি একটা কথা বলি যে একটির কম নয় দুটি হলে ভালো হয়। মানে শূন্য যদি আপনি দুইটা শূন্য আনতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়, বাট একটা শূন্য দিয়েও আমরা কাজ চালাইতে পারি। ঠিক আছে, সো এটা আমি এমনি মনে রাখতাম, একটির কম নয় দুটি হলে ভালো হয়। বাট আপনার এইখানে শূন্য না আনলেও কাজ চলতেছে।
ঠিক আছে, শূন্য না আনলেও কাজ চলতেছে, সেই চিকন সিস্টেমটাই আসেন আমরা একটু দেখা পাই। চিকন সিস্টেমটা দেখার জন্য আমরা এখানে আরেকটা নতুন স্লাইড নিয়ে নিতেছি, কারণ এইখানে একটু স্লাইডের ঘাটতি রয়ে গেছে। আচ্ছা, তো আসেন আমাদেরকে কি বাইর করতে বলছিল, আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল। আচ্ছা, ম্যাট্রিক্সটা আমি ফোনের থেকে দেখা লিখি, তাহলে আমার জন্য সুবিধা হয়, বারবার এরকম স্লাইড চেঞ্জ করে এটা একটু ঝামেলা। দেখেন, আপনাদের কাছে এল একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এই এল ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বের করতে বলছে। তাহলে এল ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট সাইন দিয়ে আমরা তুলে ফেলাই এ বি, তারপর আছে হচ্ছে ভাই এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই, দেন বি সি বি এক্স প্লাস সি ওয়াই, বি সি bx plus cy, then ax plus by, ax plus by, bx plus cy আর লাস্টে 0, bx plus cy লাস্টে হচ্ছে 0। এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে এটা আমাদেরকে বের করতে বলতেছে। আচ্ছা, ভালো কথা। তো এখন এই ডিটারমিনেন্টের ভ্যালু আমরা কেমনে বের করতে পারি? দেখেন, একটা জিরো কিন্তু আমাদের আছে, সো একটা জিরো থাকলে আমাদের জন্য মোটামুটি ক্যালকুলেশন করা সুবিধা। আমরা একটা কাজ করি, 3 নাম্বার কলাম বরাবর, এই যে ভাই 3 নাম্বার কলাম আছে, 3 নাম্বার কলাম বরাবর আমরা বিস্তার করে দিই। সো 3 নাম্বার কলাম বরাবর বিস্তার করলে ax প্লাস by এটা লেখা ফেলাইলাম আগে। তাহলে এইটার কলাম বন্ধ থাকবে, সারি বন্ধ থাকবে, তাহলে b যায় গুণ হবে bx প্লাস cy এর সাথে, তার মানে হয়ে যাবে b স্কয়ার x প্লাস bcy সূত্রের মাইনাস acx মাইনাস bcy। ওকে, তো প্রথম এলিমেন্টের আমাদের কাজ শেষ, সূত্রের মাইনাস দিয়ে এবার দ্বিতীয় এলিমেন্টটা লিখে ফেলাবো। দ্বিতীয় এলিমেন্ট যেন কত ছিল, bx প্লাস cy। আচ্ছা, তাহলে এই bx প্লাস cy এর সারি বন্ধ থাকবে, bx প্লাস cy এর কলাম বন্ধ থাকবে, এর সাথে যায় গুণ হবে bx প্লাস cy, তাহলে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে abx প্লাস acy মাইনাস abx মাইনাস b স্কয়ার। আচ্ছা, তো এই কথাটা আমি আপনাদের সব সময় বলি যে কেউ যদি চলে যাইতে চায় জোর করে আটকায় রাখার দরকার নাই। দেখেন, এখানে আইসা abx আর abx এরা দুজন ক্যান্সেল আউট হয়, abx আর abx এরা দুজন ক্যান্সেল আউট হয়, এই abx ক্যান্সেল আউট। তো আমার কাছে যেটা থাকবে সেটা আমরা একটু লেখা ফেলাই, ax প্লাস by ইন্টু b স্কয়ার x প্লাস bcy মাইনাস acx মাইনাস, আচ্ছা এখানে দেখেন bcy ও আসলে ক্যান্সেল আউট হয়, সো ওইটাও আমাদের আসলে লেখার দরকার নাই, bcy যেহেতু ক্যান্সেল আউট হইতেছে চলে যাইতে দেন। এই দুইজনের যদি আমরা ক্যান্সেল আউট করে দেই তাহলে bcy চলে যাইতেছে, আমার কাছে কি থাকতেছে ফাইনালি, আমার কাছে থাকতেছে হচ্ছে হ্যাঁ b স্কয়ার x, তারপর bcy ক্যান্সেল আউট মাইনাস acx থাকবে, এখানে এটা থাকবে না, মাইনাস acx, দেন মাইনাস bx plus cy into acy minus b square y। ওকে, সো এখন আইসা আপনারা যে কাজটা করতে পারেন, এইটারে ডিরেক্ট গুণ করে ফেলাইতে পারেন। ডিরেক্ট যদি গুণ করে ফেলান তাহলে কত হবে দেখেন তো, ax আর b স্কয়ার x গুণ হইলে হয়ে যাবে a b স্কয়ার x স্কয়ার, ax আর acx এটা গুণ করলে মাইনাস a স্কয়ার c x স্কয়ার প্লাস b কিউব x y মাইনাস a b c x y। দেন আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে a b c x y, দেন bx এর সাথে যদি b স্কয়ার y গুণ করেন তাহলে নেগেটিভ b কিউব x y হওয়ার কথা, সামনের মাইনাসের কারণে হয়ে যাবে পজিটিভ b কিউব x y, দেন bx এর সাথে যদি হচ্ছে সরি cy এর সাথে যদি acy গুণ করেন তাহলে হয়ে যাবে প্লাস a c স্কয়ার y স্কয়ার, দেন মাইনাস b স্কয়ার c y স্কয়ার। আচ্ছা, এবার আসেন ভাই, এবার আপনারা কমন নেওয়া নিয়ে প্যারা খান। কমন নেওয়া নিয়ে আসলে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। আমরা যেই কাজটা করব, দেখেন আমাদের জন্য জিনিসপত্রগুলা সোজা। প্রমাণ কি করতে বলছে সেটা আমি জানি, বি স্কয়ার মাইনাস এসি ইন্টু এ এক্স স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার। সো প্রমাণের লাইনটা আমরা লেখা ফেলাবো আগে, নিচের থেকে আগেই প্রমাণের লাইনটা লেখা ফেলাবো। প্রমাণ কি করতে বলছে, প্রমাণ করতে বলছে বি স্কয়ার মাইনাস এসি, প্রমাণ করতে বলছে বি স্কয়ার মাইনাস এসি, তাহলে বি স্কয়ার মাইনাস এসি ইন্টু ax square plus 2bxy, ax square plus 2bxy plus cy square। আচ্ছা, রিপন ইসলাম ভাইয়া ক্যামেরা অন হয়ে আছে, যদি কোনো দরকার না থাকে তাহলে ক্যামেরা অফ করে দেন।
তো এবার খেয়াল করেন যেটা আমাদের প্রমাণ করতে বলছিল সেই প্রমাণের লাইনটুকু আমরা লিখে ফেলাইছি, আগের লাইনে জাস্ট গুণ করে দিব। দেখেন বি স্কয়ার আর এ এক্স স্কয়ার গুণ করলে সেটা কত হয়ে যাবে, এ বি স্কয়ার এক্স স্কয়ার। দেন বি স্কয়ারের সাথে যদি 2bxy গুণ করি তাহলে সেটা হয়ে যাবে প্লাস 2b³ xy। দেন এসি এর সাথে বি স্কয়ারের সাথে যদি সিওয়াই স্কয়ার গুণ করে দিই তাহলে হয়ে যাবে প্লাস বি স্কয়ার সি ওয়াই স্কয়ার। দেন মাইনাস এসি এর সাথে যদি গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাস এ স্কয়ার সি এক্স স্কয়ার। দেন মাইনাস 2abc xy। দেন আসবে হচ্ছে মাইনাস এ সি স্কয়ার ওয়াই স্কয়ার। এই হচ্ছে আপনাদের প্রমাণের জায়গা, এটাই কিন্তু আপনাদের প্রমাণ করতে বলছিল যে নির্ণায়কের ভ্যালুটা আসবে হচ্ছে এইটা। ঠিক আছে, সো আপনারা যেই কাজটুকু করতে পারেন নির্ণায়কের প্রত্যেকটা অঙ্ক, ভাই পরের কোনো অঙ্ক আমি নির্ণায়কের ক্ষেত্রে করাই দিব না। আমি আপনাদের যেটা সাজেস্ট করব যে আপনারা হচ্ছে এরকম অঙ্কগুলা মুখস্থ না রাখা, যে এইটা সারির সাথে এত গুণ করে তারপর হচ্ছে অমুক কলাম থেকে বিয়োগ করতে হয়, আমি ম্যাক্সিমাম টাইমেই দেখি আপনারা এই জিনিসটা মুখস্থ করেন। যদি আপনার কাছে রো অপারেশন একেবারে চোখে দেখা যায় যে এই সারির থেকে এই সারিটা বিয়োগ করলে জিরো চলে আসতেছে, তাইলে সাজেস্ট করবো যে ভাইয়া বিয়োগ করে দেন। আর যদি দেখেন যে না বিয়োগ করে জিরো আনতে পারতেছি না বা বিয়োগ করাটা আমার পসিবল হইতেছে না, কেমনে বিয়োগ করলে জিরো আনবো বুঝতেছি না, ভাই কোনো কিছু প্রেসার নেওয়ার দরকার নাই, আপনি ডিরেক্টলি বিস্তার করবেন। প্রমাণ কি করা লাগবে সেই প্রমাণ কিন্তু আপনার কাছে দেওয়া থাকবে। যতগুলা লাইন ব্যাক ক্যালকুলেশন করা লাগে প্রমাণের লাইনটুকু তুলে ফেলাবেন, তুলে ফেলানোর পরে যতগুলা লাইন ব্যাক ক্যালকুলেশন করা লাগে নিচের থেকে উপরের দিকে উঠবেন। লাইফের সিস্টেমও কিন্তু এটা, উপর থেকে শুরু হয়, নিচের থেকে শুরু হয়, মাঝখানে এসে প্রমাণ মিলা যায়। ঠিক আছে, সো এই কাজটুকুই করতে হবে। উপর থেকে অল্প একটু করে আসবো, নিচের থেকে অল্প একটু করে আসবো, দেখবেন মাঝখানে যায় প্রমাণ মিলা যাইতেছে। ঠিক আছে, আশা করা যায় এটাতে কারো কোনো প্রবলেম নাই। আসেন আমরা চলে যাই তারপরের প্রবলেমের ক্ষেত্রে। ওকে, সো এই যে বললাম যেটা যে নির্ণায়কের এই প্রবলেম গুলা কিন্তু আমি এখন আর করে দিব না, আমরা হচ্ছে ইয়ার দিকে চলে যাব ডিরেক্টলি, হচ্ছে যে যে প্রমাণগুলো আমাদের দরকার সেই প্রমাণগুলো আমরা চলে যাবো। তাহলে আসেন আমরা এখান থেকে হচ্ছে নতুন স্লাইড গুলো একটু নিয়ে নেই, কারণ স্লাইড ছাড়া এখানে প্রমাণগুলো লেখার মতো কোনো জায়গা দেওয়া হয় নাই। সো আমরা এখানে একটু নতুন স্লাইড নিয়ে নিতেছি। ওকে, নিয়ে নিলাম নতুন স্লাইড। সো এবার আসেন আমরা হচ্ছে আমাদের কাজে ব্যাক করি। এটা হচ্ছে এনডিসির কোশ্চেন। যারা যারা মনে করেন যে ভাই এনডিসির কোশ্চেন আসলে অনেক কঠিন হয়, ঠিক আছে, সো তাদের জন্য আসলে এক বালতি সমবেদনা, কারণ এই কোশ্চেনটাও কিন্তু নটরডেম পরীক্ষায় আসা। আচ্ছা, তো আসেন আমাদের আসলে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে এই রকম কোশ্চেন গেল আসলে। হ্যাঁ, সো প্রথমেই প্রমাণ করতে বলছে যে এই যে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার কন্ডিশন কি ছিল ভাই? কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে যে তার নির্ণায়কের মান শূন্য হয়ে যাইতে হবে। কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে তার নির্ণায়কের মান কত হয়ে যাইতে হবে? নির্ণায়কের মান হয়ে যাইতে হবে হচ্ছে শূন্য। তাহলে এই যে এ ম্যাট্রিক্সটা আছে এই এ ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে যদি এটা নির্ণায়কের মান শূন্য হয়। আচ্ছা, তাহলে এখন নির্ণায়কের মান শূন্য আমরা প্রমাণ করব কিভাবে ভাই? যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর আপনি বিস্তার করে দেন, যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তার করলেই আসলে দেখবেন যে এই নির্ণায়কের মান কত চলে আসতেছে, নির্ণায়কের মান বের হয়ে চলে আসতেছে জিরো। আপনারা এটাই প্রমাণ করতে বলছে যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, নির্ণায়কের মান জিরো আসলেই এই জিনিসটা প্রমাণ করা হয়ে যাবে। সো এইটা সবাই প্রমাণ করতে পারবেন কিনা আমাকে একটু জানান তো। ওকে, সো এটা যেহেতু প্রমাণ করতে পারবেন তাহলে এটা নিয়ে আমরা খুব বেশি একটা প্যারা খাইতেছি না। দেন সেকেন্ড প্রমাণটা আমার কাছে মনে হয় একটু ভুল আছে। হ্যাঁ, সেকেন্ড প্রমাণটা একটু ভুল আছে ভাই, এটা একটু চেক করেন। খ নাম্বারে প্রমাণ করতে বলছে যে নির্ণায়ক, এই যে ডি যেই নির্ণায়কটা আছে এই নির্ণায়কের মান হবে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব, 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব। ঠিক আছে, 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব। আচ্ছা, তো এখন এটা আমরা কেমনে প্রমাণ করব বলেন? এটা প্রমাণ করার জন্য আসলে কিছু করা লাগবে না, নির্ণায়কটারে ডিরেক্ট বিস্তার করে দিবেন। আর যদি মনে করেন যে না ভাই আমি এখানে হচ্ছে জিরো আনতে পারবো, ঠিক আছে, এটা আপনাদের উপর আমি ছেড়ে দিতেছি, কারণ এক একজনের দেখার ক্যাপাবিলিটি এক এক রকম। একজন দেখেই বোঝা যায় যে এখানে এই অপারেশনটা চালাইলে জিরো চলে আসবে, আরেকজনের এই জিনিসটা নিয়ে চিন্তা করতে হয়, প্রকৃতির উপর ডিপেন্ড করা লাগে, আশেপাশে আপনি দেখতেছেন যে আসলেই কি অপারেশন চালাইলে জিরো আসবে। ঠিক আছে, সো এর জন্য এই প্রকৃতির উপর ডিপেন্ডেন্সি যাদের যাদের আছে, যে
আমার আশেপাশের উপর ডিপেন্ড করা লাগতেছে, এটা জিরো আনার জন্য কি করতে হবে। সো তারা ভাই ডিরেক্ট চোখ বন্ধ করে মানে আমার উপর ভরসা রাখা, আমার উপর বিশ্বাস রাখা এটা ডিরেক্টলি বিস্তার করে দিতে পারেন। ডিরেক্ট বিস্তার করলে আপনার নির্ণায়কের প্রমাণ মিলবে। হ্যাঁ, যে রো অপারেশন করে মিলাইতেছে বা কলাম অপারেশনের সাহায্যে মিলাইতেছে মানে জিরো আইনে মিলাইতেছে, তার অঙ্কটা হয়তো একটু ছোট হবে, ঠিক আছে। আর আপনি যখন ডিরেক্ট বিস্তার করতেছেন আপনার অঙ্কটা হয়তো কিছুটা বড় হবে, বাট অঙ্ক বড় হইলেও ক্যালকুলেশন যদি ঠিক থাকে জীবনেও ভাইয়া ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। আপনি যদি মাথা ঠান্ডা রাখা, ভয় না পায়, ধৈর্য না হারায় যদি ক্যালকুলেশন করে যেতে পারেন, জীবনেও এই জায়গায় অঙ্ক ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। ডিরেক্ট বিস্তার করে দিবেন, আপনার কাজ হয়ে গেছে। ওকে, এরপরে আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে এই জায়গা থেকে একটা কোশ্চেন কিন্তু ভাইয়া আসবেই, ক নাম্বারের এটার থেকে একটা কোশ্চেন আসবেই, যে এ ইনভার্স এটা বাই করতে বলতেছে। এই চ্যাপ্টারের অন্য কোনো টপিক আসুক বা না আসুক, এ ইনভার্স এই প্রমাণটা যে আসবে, বা এ ইনভার্স কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তার ইনভার্স ম্যাট্রিক্স কত হবে এটা যে আসবে, এইটুকু আমরা মোটামুটি শিওর। আচ্ছা, তো আসেন এই ইনভার্স যখন আমরা বের করতে চাই, প্রথমেই আমাদের একটা জিনিস একটু জানা লাগে, সেটা হচ্ছে ভাইয়া যে ডিটারমিনেন্ট অফ এ এটার মানটা কত। কারণ যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বাইর করতে গেলে আসলে আমাদের চেক করা লাগে যে adjoint of a divided by determinant of a। যদি কোনো কারণে ডিটারমিনেন্ট অফ এ এটার ভ্যালু জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবেন না। সো যখনই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলবে, প্রথমেই চেক করবেন যে আসলে ডিটারমিনেন্ট অফ এ এই ভ্যালুটা নন জিরো কিনা। এই ভ্যালুটা যদি কোনো কারণে জিরো হয়ে যায়, তাহলে ওগুলারে কিন্তু আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কন্ডিশনই ছিল হচ্ছে যে ডিটারমিনেন্ট অফ এ, এ ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট আছে সেটা হচ্ছে জিরো হয়ে যাবে। সো আগে আসেন আমরা ডিটারমিনেন্টটা চেক করি। সো আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সটার চেহারা দেখতে এরকম 1 2 5 1 2 5, দেন আছে হচ্ছে ভাই 2 3 1 2 3 1 2 3 1, দেন আছে হচ্ছে -1 1 1। ওকে, এই হচ্ছে আপনাদের এ ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল। তো আমাদের প্রথমেই এইটা ডিটারমিনেন্টটা একটু বের করতে হবে। আসেন চেক করে দেখি, ক্যালকুলেটরে দিয়ে দেখতেছি এটা ডিটারমিনেন্ট কত। আচ্ছা, হ্যাঁ, এটা ডিটারমিনেন্ট আসবে হচ্ছে ভাই 21, হুইচ ইজ নন জিরো। আচ্ছা, সো 21 এটার ভ্যালু যেহেতু জিরো হয় নাই, তাহলে আপনারা লিখতে পারবেন সুতরাং এ ইনভার্স নির্ণয় যোগ্য। সুতরাং এ ইনভার্স নির্ণয় যোগ্য। ভালো কথা। সো এ ইনভার্স যেহেতু বের করা যাইতেছে, এখন আমাদের কি করা দরকার ছিল, আমাদের প্রত্যেকটা উপাদানের জন্য সহগুণক বের করার কথা। প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করার কথা। সো সহগুণক গুলোকে নরমালি আমরা এইভাবে ডিনোট করি, A11। এটার মানে হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সটা আছে, সেই এ ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের যেই সহগুণক হবে সেটারে আমরা লিখবো হচ্ছে এইভাবে A11। সো A11 টা কত আসতেছে দেখেন তো, 1 নাম্বার সারি বাদ দিয়ে দিবেন। এই যে 1 নাম্বার সারি বাদ যাবে, 1 নাম্বার কলাম বাদ যাবে, মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ যাবে। এই যে 3 1 1 1 এটা থাকবে আপনার কাছে। 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স আসবে 3 1 1 1। এই যে 2x2 অর্ডারের ম্যাট্রিক্সটা আসতেছে, এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে, মানে ম্যাট্রিক্স বলতে ডিটারমিনেন্ট আসতেছে আর কি, এটার ভ্যালু কত আসবে, মুখ্য কর্ণ বরাবর আগে গুণ, দেন গৌণ কর্ণ বরাবর গুণ। তো 3 1 কে 3 -1 মানে কত আসতেছে 2। আচ্ছা, ভালো কথা। দেন আমরা আবার A12 বের করব। A12 মানে কি ভাই, A12 মানে হচ্ছে এই যে দেখেন 2 নাম্বার সারি 2 নাম্বার, সরি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে 2 আছে, এই 2 এর কলাম বন্ধ করে দিবেন, এই 2 এর সারি বন্ধ করে দিবেন। তাহলে আপনার কাছে কি থাকবে, আপনার কাছে থাকবে হচ্ছে 2 1 -1 1 2 1 -1 1। এটা থাকতেছে, কিন্তু সামনে এক্সট্রা একটা মাইনাস থাকবে। হ্যাঁ, সামনে এক্সট্রা একটা কি থাকবে, মাইনাস। তো মাইনাসটা মাইনাসের মতো রাইখা দিলাম, 2 1 কে 2। সূত্রের মাইনাস হওয়ার কথা ছিল, সামনের মাইনাসের কারণে মানে -1 আর -1 মিলে আবার +1 বানায় ফেলাবে। তো এখানে আসতেছে হচ্ছে 3, কিন্তু আমরা দেখবো হচ্ছে -3, কারণ সামনে এক্সট্রা একটা মাইনাস রয়ে গেছে। ঠিক আছে, আশা করা যায় যে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে সহগুণক আসলে কেমনে বের করা লাগবে। হ্যাঁ, অনেকেই অ্যান্সার বলতেছেন -3 গুড, এরকম রেসপন্স রেট আসলে দেখতে অনেক ভালো লাগে। ঠিক আছে, এরকম রেসপন্স রেট দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা, তো এবার আসেন A12 আমরা বের করে ফেলাইলাম। সিমিলার ওয়েতে আমরা আবার কি করব, A13 বের করব। A13 A13। সো এটা আমি আর করে দেখাইতেছি না ভাই। A13 এটার ভ্যালু আসবে হচ্ছে আপনার কাছে 5। দেন A21 বের করব। A21 এর ভ্যালু আসবে হচ্ছে আপনার কাছে 3। দেন আমরা আবার A22 বের করব। A22 এর ভ্যালু আসবে হচ্ছে আপনার কাছে 6।
দেন আমরা আবার A23 বের করব। A23 এর ভ্যালু আপনার কাছে আসবে হচ্ছে -3। ওকে, দেন A31 বের করব। A31 এর ভ্যালু কত আসবে? A31 এর ভ্যালু আসবে হচ্ছে -13। দেন A32 বের করব। A32 এর ভ্যালু আপনার কাছে আসবে হচ্ছে 9। এন্ড ফাইনালি A33 বের করব। A33 এর ভ্যালু কত আসবে? A33 এর ভ্যালু আসবে হচ্ছে -1। তো দেখেন আপনার কিন্তু প্রত্যেকটা রাশির জন্য কি বের করার কথা ছিল ভাই? প্রত্যেকটা রাশির জন্য হচ্ছে সহগুণক, মানে প্রত্যেকটা ভুক্তির জন্য সহগুণক বের করার কথা ছিল। দেখেন প্রত্যেকটা ভুক্তির জন্য কিন্তু আপনি সহগুণক বের করে ফেলাইতে পারছেন। তো এখন আমাদের কি করতে হবে ভাই? এখন হচ্ছে এই যে সহগুণক গুলো আমরা বের করছি, এই সহগুণক গুলারে নিয়ে একটা ম্যাট্রিক্স বানাইতে হবে। সেই ম্যাট্রিক্সের আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বাইর করতে হবে। কাহিনীটা আসলে সোজা না, কাহিনীটা একটু বড়। ঠিক আছে, সো আপনার যাই হোক এই কাহিনীটুকু একটু পড়েই অ্যান্সারটুকু বাইর করতে হবে। ওকে, সো অনেকেই প্রান্তিকা, সামিন, জুলফিকার অনেকেই অ্যান্সার বলতেছেন। গুড, থ্যাঙ্কস ভাইয়া রেসপন্স করার জন্য। ওকে, সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এদের নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো, সেই ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বাইর করতে হবে। সো আমি অ্যান্সারটা এরকম ভাবে লিখতেছি, দেখেন তো এই কাজটুকু করা যায় কিনা। এ ইনভার্স এটা ইকুয়াল টু এভাবে লিখবেন তো, অ্যাডজয়েন্ট অফ এ, adjoint of A divided by determinant of A, adjoint of A divided by determinant of A. So এই যে adjoint of A, এটারে আসলে আমরা কেমনে লিখতে পারি? এটারে আসলে আমরা এভাবে লিখবো, একটু কষ্ট করে এটারে আমরা এভাবে লিখবো। এটা মুছে দিয়ে আর একটু নিচে নামায় লিখবো আর কি। দেখেন এরকম ভাবে লেখা যায় কিনা। এই যে যেই ভুক্তি সহগুণক গুলা পাইছেন, সেই সহগুণক গুলার নিয়ে যদি আপনি ম্যাট্রিক্স বানান, তাহলে ম্যাট্রিক্সের চেহারা দেখতে হবে সেরকম 2 - 3 5, 2 - 3 5। দেন আপনার কাছে আসবে হচ্ছে 3 6 - 3, 3 6 - 3। দেন আপনার কাছে আসবে হচ্ছে -13, 9 এন্ড -1। হ্যাঁ ভাই কিছু বলতেছেন? এটা ট্রান্সপোজ করতে হবে। আর ডিটারমিনেন্ট অফ এ, এটার ভ্যালু ছিল হচ্ছে 21। আচ্ছা, সো এই যে নিচের যে 21 ছিল সেটারে ভাই আমরা 1/21 আকারে বাইরে রাইখা দিব। এটা দিয়ে ভাগ করলে আসলে ভালো কোনো কিছু আসবে না, এর জন্য আমরা আর ভাগটা করতেছি না। এই ম্যাট্রিক্সটারে যখন ট্রান্সপোজ করবেন তখন সারিগুলারে কলাম বানায় ফেলাইতে হবে। তাহলে 2 - 3 5 প্রথম সারিকে লেখা ফেলাইছি প্রথম কলামে, দ্বিতীয় সারি 3 6 - 3 এটা লিখবো দ্বিতীয় কলামে, এন্ড তৃতীয় সারি -13 9 -1 এটা লিখবো হচ্ছে তৃতীয় কলামে। ওকে, সো এই হচ্ছে আপনাদের এ ইনভার্সের রেজাল্ট। ওকে, সো এখন আসেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম টাইমেই এই জিনিসটা আসলে ভুল করে দিয়ে আসেন। এ ইনভার্স বা কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স যখনই বের করতে বলে, আপনারা করেন কি বেশি উত্তেজিত হয়ে আসলে কোনোটার ক্যালকুলেশনে ভুল করে বসেন। সো আমি যেই কাজটা করতাম আমাদের সময় 2019-এ আমি যখন পরীক্ষা দিই বোর্ডে, সো ওই টাইমে আমাদের সময় কিন্তু এই টাইপের একটা কোশ্চেন আসছিল, ইনভার্স ম্যাট্রিক্স বের করার একটা কোশ্চেন আসছিল। আচ্ছা, এমডি জিহাদুর রহমান সোহরাওয়ার্দী মনে হয়, আচ্ছা সৌরভ সরি, হুবহু টেস্ট এক্সামে আসছিল এটা। আচ্ছা হ্যাঁ ভাই, এইগুলো আসলে একেবারে কমন কোশ্চেন। দেখেন যেই কোশ্চেন গুলা করানো হইতেছে এগুলো একেবারে খুবই কমন কোশ্চেন, খুবই রেগুলার কোশ্চেন, বোর্ড পরীক্ষার কোশ্চেন। আমরা এতটুকু এনশিওর করতে পারি, অ্যাটলিস্ট ম্যাথে আমি এতটুকু এনশিওর করতে পারি যে আমি যা করাবো এর বাইরে কোনো একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না। আজকে আপনাদের জন্য আরো বেশ কিছু চমক আছে। আজকে আপনারা ক্লাসটুকু লাস্ট পর্যন্ত যদি করেন, আপনি একেবারে ম্যাথের ক্ষেত্রে মোটামুটি বেশ কিছু অঙ্কের জন্য বস হয়ে যাবেন, এতটুকু আমি মোটামুটি শিওর হয়ে বলতে পারি। বেশ কিছু জায়গায় আপনারা হচ্ছে একেবারে বস হয়ে যাবেন। আমরা যেরকম ভাবে অঙ্ক করে অভ্যস্ত, ওই অঙ্কগুলোর দিকে আমরা যাবোই না। আমরা আমাদের নিজেদের মতো করে একটা চিকন সিস্টেম ডিরাইভ করব, এই চিকন সিস্টেম দিয়ে আমরা হচ্ছে নিজেরা অঙ্ক করে ফেলাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সো এবার আসেন পরের প্রবলেমের দিকে আমরা একটু যাই। পরের প্রবলেমটা আমাদের কি বলতেছে? ওকে, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা। এই ম্যাট্রিক্সটা অভেদ ঘাতি কিনা এটা বাইর করতে বলছে। খ নাম্বারের যে প্রশ্নটা আসছে, খ নাম্বার প্রবলেমটা কিন্তু হচ্ছে ভাই আপনাদের এই বছরের মানে 2021-এর লাস্ট যেই বোর্ড পরীক্ষা হয়েছে, 2021-এর লাস্ট বোর্ড পরীক্ষায় এরকম খ নাম্বার কোশ্চেনটা আইসা গেছে, মানে খ এর মতোই আর কি। আচ্ছা, তারপর বি ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করে
ডি এর সাথে গুণ করতে বলছে, সেটা ইকুয়াল টু যদি সি হয় তাহলে প্রাপ্ত সমীকরণ জোটকে নির্ণায়কের সাহায্যে, এখানে একটু খেয়াল করেন এই কোশ্চেনটা মাঝে মধ্যে এরকম বলে, নির্ণায়কের সাহায্যে সলভ করা যেই কথা, ক্রেমারের সূত্রের সাহায্যে সলভ করা একই কথা। ক্রেমারের সূত্র, নির্ণায়কের সাহায্যে সলভ করা যেই কথা, ক্রেমারের সূত্রের সাহায্যে সলভ করা একই কথা। সো যেটাই বলেন না কেন একই, ঠিক আছে। তো এবারে আসেন আমরা এখনো আগের মতোই একটা কাজ করি, সেটা হচ্ছে যে একটু নতুন করে আমরা হচ্ছে স্লাইড নিয়ে নেই, কারণ এখানে লেখার জায়গা না থাকলে সমস্যা। তো দেখেন আমরা যে কাজটুকু করতে পারি, এ ম্যাট্রিক্স অভেদঘাতী কিনা, এ ম্যাট্রিক্স অভেদঘাতী কিনা এটা তো ভাই জীবনেও করাই দিব না। কেন? কারণ এইটা হচ্ছে না পারলে পরীক্ষা দিতে যাওয়ার আসলে দরকার নেই, ঠিক আছে। না পারলে কপালে দুঃখ আছে, পরে যায় যে কারণ বাজারে সবজি বিক্রি করা লাগবে আর কি। সো দেখেন এ ম্যাট্রিক্স অভেদঘাতী কিনা এটা কেমনে বাইর করব, যখন আমাদের কাছে কোনো একটা ম্যাট্রিক্স অভেদঘাতী হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে এ স্কয়ার এটা ইকুয়াল টু যদি আই হয়, এ স্কয়ার এটা ইকুয়াল টু যদি আই হয়, তাইলে আমরা বলবো হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সটা আমার কাছে দেওয়া আছে, এই এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সেরই গুণ করব, এ স্কয়ার পেয়ে যাব। যদি দেখি এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতেছে, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। সো আশা করা যায় এটা আপনাদের সবার পারা উচিত। আমরা এখানে কনসেপ্ট গুলা ক্লিয়ার করার উপর গুরুত্ব দিব। দেখেন আমি যদি ভাই আপনার মনে করেন কোনো কারণে ক্ষুধা লাগছে, আমি যদি আপনার একটা মাছ ধরে দেই, আপনি হয়তো সেই মাছটা খায় ওই এক বেলার ক্ষুধা আপনি হচ্ছে মানে শেষ করতে পারবেন। বাট আমি যদি আপনারে এই কনসেপ্টটুকু শিখাই দেই, মানে এই কনসেপ্টটুকু শিখাই দেই বলতে এই প্রবলেমটা কেমনে সলভ করতে হয়, মাছ কেমনে ধরতে হয়, এটা যদি আমি শিখাই দিই, তাহলে কিন্তু আপনার আমার জন্য ওয়েট করা লাগবে না যে ভাই এমনে এমনে বলছিল তো এমনে এমনে ইয়া করতে হবে, ঠিক আছে। সো আপনার কনসেপ্ট গুলার দিকে হচ্ছে একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে। কনসেপ্ট গুলার দিকে মনোযোগ দিতে হবে, তাইলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, পরেরটাতে দেখেন এফ অফ এক্স এটা ইকুয়াল টু বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এফ অফ বি বের করতে বলছে। এফ অফ বি মানে তাহলে আসলে কত হয়ে যাবে ভাই? এফ অফ বি মানে আসলে হয়ে যাবে হচ্ছে আপনার 1 নাম্বার, এফ অফ বি এটা মানে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 2b। খেয়াল করে দেখেন বি ম্যাট্রিক্সটা তো আপনার কাছে দেওয়া আছে, তাহলে বি স্কোয়ার ম্যাট্রিক্সটা আপনি বের করতে পারবেন। বি স্কোয়ার থেকে 2b বাদ দিয়ে দিবেন, বি স্কোয়ার থেকে 2b বাদ দিয়ে দিবেন, নতুন ম্যাট্রিক্সটা বের হয়ে চলে আসবে। সো এই ছিল হচ্ছে আপনাদের খ নাম্বারের অ্যান্সার। আশা করা যায় খ নাম্বারেও কারো কোনো প্রবলেম হওয়া কথা না বা প্রবলেম হওয়া উচিত না। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 হলে ই হবে না। আচ্ছা না ভাই, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 এটার সাথে আপনার ম্যাট্রিক্স অভেদঘাতী হওয়ার কোনো কন্ডিশন ছিলই না। ম্যাট্রিক্স অভেদঘাতী হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের স্কয়ার করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাইলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স বলি, ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের ইয়া করার কোনো কিছু নাই। ওকে, এমডি জিহাদুর রহমান সৌরভ বলতেছে ভাইয়া নেক্সটে যান, এটা ইজি। আচ্ছা আপনি কোন কলেজ ভাই? আপনার নটরডেম কলেজের টেস্ট পরীক্ষা আসছিল বলতেছিস। আচ্ছা, পরের স্লাইডে আমাদের যেটা বলতেছে বি এর ট্রান্সপোজ ইনটু ডি ইকুয়াল টু সি, বি এর ট্রান্সপোজ ইনটু ডি এটা ইকুয়াল টু সি, এটা আমাদেরকে বের করতে বলছে। সো বি ম্যাট্রিক্সটা তো ভাই আপনার কাছে দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে ওটা যদি ট্রান্সপোজ করে ফেলান, ওটা ট্রান্সপোজ করলে যেমন দেখেন আমি ডিরেক্টলি বি এর ট্রান্সপোজ ইনটু ডি এটা ইকুয়াল টু কত লিখতে পারবো? এটা ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 2 1 3, প্রথম কলামে বসবে 2 1 3, দ্বিতীয় কলামে বসবে -1 3 -1 -1 3 -1, দেন হচ্ছে -1 2 5 -1 2 5। এটা হচ্ছে আমার বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা। আর ডি ম্যাট্রিক্সটা হচ্ছে ভাই এক্স ওয়াই জেড। সো এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করে দেই, তাহলে দেখেন তো এই জিনিস পাওয়া উচিত কিনা আপনাদের 2x - y - z, তারপরে পাওয়া উচিত হচ্ছে x প্লাস 3y প্লাস 2z, দেন পাওয়া উচিত 3x - y প্লাস 5z। এই জিনিসপত্র আপনাদের পাওয়া উচিত যদি আপনারা দুইটা ম্যাট্রিক্স গুণ করেন। বি এর ট্রান্সপোজ আর ডি গুণ করার সিস্টেম তো আসলে ভাই এটাই ছিল, তাই না? এইটা ইকুয়াল টু বলছে হচ্ছে আপনার সি, এটা ইকুয়াল টু হচ্ছে সি বলছে। ওকে, সো এটা ইকুয়াল টু সি ধরে নেবেন, সি ধরে নিয়ে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী তিনটা ইকুয়েশন পাবেন। এটা ইকুয়াল টু সি মানে 6 1 1, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখে ফেলাইতে পারবো হচ্ছে, এটা ইকুয়াল টু লিখে ফেলাইতে পারবো হচ্ছে 6 1 1। ওকে, তো এখন ইকুয়েশন তিনটা যেটা আসবে ম্যাট্রিক্সের সমতার থেকে সেটা হচ্ছে 2x - y - z, এটা ইকুয়াল টু 6, x প্লাস 3y
প্লাস 2z এটা ইকুয়াল টু 1 এন্ড ফাইনালি 3x মাইনাস y প্লাস 5z এটা ইকুয়াল টু 1। এই যে তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনকে ক্রেমারের সূত্রের সাহায্যে সলভ করতে বলতেছে। এই তিনটা ইকুয়েশনকে ক্রেমারের সূত্রের সাহায্যে সলভ করতে বলতেছে। তো আপনারা দেখেন বজ্রগুণন, অপনয়ন, প্রতিস্থাপন এগুলো দিয়েও কিন্তু ভাই সলভ করতে পারেন। আমি নরমালি যেই ট্রিকটা ইউজ করতাম, আমি আগেই ক্যালকুলেটর দিয়ে এটা সলভের অ্যান্সার কত, এক্স এর মান কত, ওয়াই এর মান কত, জেড এর মান কত, এগুলো সবগুলো সাইমালটেনিয়াস ইকুয়েশন। সো এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান এগুলো আগের থেকে বের করে রাখতাম। বের করে রেখে তারপর হচ্ছে আমি আমার মতো করে সলভ করে দিয়ে আসতাম যে অ্যান্সারটুকু যেন ঠিক আছে, অ্যান্সারটুকু ঠিক আছে এইটুকু আমি যেন এনশিওর করি। ঠিক আছে, পরের প্রবলেমটার দিকে আসেন ভাই। এই যে এইবার হচ্ছে আমাদের আসল খেলা শুরু, সরল রেখার কাজ কাম এবার হচ্ছে আমাদের শুরু হইতেছে। সরল রেখা। তো এবারে আসেন আমরা আসলে যেই কাজটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, সো এবার আসেন আমরা যেটা করব, দৃশ্যকল্প 1 একটা ছবি দেওয়া আছে, দৃশ্যকল্প 2 দুইটা ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, x + 2y + 5 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। হুবহু বইয়ের অঙ্ক ভাই। প্রথমেই আমরা ইকুয়েশনটা তুলে ফেলাবো। ইকুয়েশন কি দেওয়া আছে, x + 2y + 5 এটা = 0। তাহলে পরের লাইনে আসলে লিখতে পারবেন x / -5 প্লাস 2y / -5 = হচ্ছে 1। এটা আরেকটু সাজায় গুছায় আমরা লিখতে পারি x / -5 প্লাস y / -5/2 এটা = 1। তো আমরা যদি ছবিটা দেখি ভাইয়া, ছবিটা দেখতে আসলে এরকম হবে, যদিও ছবিটা আঁকা আমার ভুল হয়েছে। এই বিন্দুটা আসবে হচ্ছে ভাইয়া -5,0 মানে x অক্ষকে ছেদ করবে -5,0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করবে 0,-2/5 বিন্দুতে। এটা যদিও তৃতীয় চতুর্ভাগে হওয়ার কথা ছিল, মানে আমি যদি অ্যাকচুয়ালি ছবিটা আঁকতে চাই তাহলে অ্যাকচুয়াল ছবিটা দেখতে হবে হচ্ছে এরকম। অ্যাকচুয়ালি যদি ছবিটা আঁকতে চাই তাহলে অ্যাকচুয়াল ছবিটা দেখতে হবে হচ্ছে এইরকম। আপনার এগুলো সবকিছু মুছে ফেলাইতে হবে, কোনো কিছু থাকবে না। অ্যাকচুয়াল ছবিটা যারা যারা দেখতে চাইতেছেন তাদের জন্য, যে এইটার অ্যাকচুয়াল ছবিটা, এই যে দেখেন বিন্দুগুলা চলে যাবে হচ্ছে তৃতীয় চতুর্ভুজ। ওকে, এক্স অক্ষকে ছেদ করবে কোন বিন্দুতে ভাই, এক্স অক্ষকে ছেদ করবে -5,0 বিন্দুতে, এন্ড ওয়াই অক্ষকে ছেদ করবে কোন বিন্দুতে, 0,-5/2 বিন্দুতে। এক্স অক্ষকে -5,0, ওয়াই অক্ষকে 0,-5/2। এই যে এতটুকু দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটুকু যদি কোনো একটা বর্গের বাহু এ হয় তাহলে সেই বর্গের ক্ষেত্রফল আপনারা বাইর করতে বলছে। ঠিক আছে, এইটুকু যদি আপনার কোনো একটা বর্গের বাহু হয় তাহলে বর্গের ক্ষেত্রফল বাই করতে বলছে। এইটুকু ভাই আপনাদের পারা উচিত। ঠিক আছে ভাই, আনমিউট আছে, কার একটু মিউট করবে, একটু মিউট কর। সবাই ভাই কামরুল ইসলাম একটু মিউট করেন ভাই। ওকে, সো এবার আসেন আমরা আমাদের কাজগুলো একটু করি। আমরা আবার নতুন করে একটু স্লাইড নিয়ে নেই, এটা অনেক বেশি প্যারা দিতেছে। বলতে হবে স্লাইডের সলভ করার জন্য জায়গা রাখতে। তো দেখে ফেলান আমাদের যে প্রবলেমটা বলতেছে খ নাম্বারে, দৃশ্যকল্প 1 এর পি বিন্দু থেকে 15/2 একক দূরবর্তী, পি বিন্দু থেকে 15/2 একক দূরবর্তী এবং এবি রেখার সমান্তরাল। আচ্ছা, রেখার সমীকরণ বের করতে দেখেন ভাইয়া, এ বিন্দুর স্থানাঙ্ক আপনি জানেন, বি বিন্দুর স্থানাঙ্ক আপনি জানেন, তাহলে আপনি এবি রেখার সমীকরণ বের করে ফেলাইতে পারবেন। এবি এর সমান্তরাল রেখার সমীকরণ ধরে নেবেন, এবি এর সমান্তরাল রেখার সমীকরণ ধরে নেবেন। ধরে নেওয়ার পরে তারপর হচ্ছে বাদ বাকি কাজগুলো আমরা করে ফেলাবো। তো আসেন সলভ করে ফেলাই। প্রথমে এবি এর সমান্তরাল রেখার সমীকরণ বের করি খ নাম্বার।
এবি এর সমীকরণ, এবি এর সমীকরণ কি আসবে? y মাইনাস y1, y মাইনাস y1 করলে সেটা ধরে নেন 0, তাহলে y মাইনাস 0 ইকুয়াল টু y2 মাইনাস y1, তার মানে 7/4 মাইনাস 0, 7/4 মাইনাস 0। তারপর নিচে কত থাকবে? নিচে থাকবে হচ্ছে ভাইয়া 0 মাইনাস 7/3, 0 মাইনাস 7/3 ইন্টু x মাইনাস 7/4। দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করে ফেলাইছি। সরি, x মাইনাস 7/3 হবে, x মাইনাস 7/3, x মাইনাস 7/3, x মাইনাস 7/3। তাহলে এটা আসেন চেক করে দেখি কত আসতেছে। y ইকুয়াল টু উপরে থাকতেছে 7/4, নিচে থাকতেছে হচ্ছে ভাইয়া 7/3 ইন্টু 3 যদি লসাগু নিয়ে নেই তাহলে উপরে থাকবে হচ্ছে 3x মাইনাস 7। ওকে, সো এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে আপনার 3টা উপরে চলে যাবে, 4টা নিচে চলে আসবে, ইন্টু 3x মাইনাস 7 ডিভাইডেড বাই 3 থাকবে। সো 3 আবার ক্যান্সেল আউট, তো ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4y, এটা ইকুয়াল টু 3x মাইনাস 7, তার মানে 3x মাইনাস 4y মাইনাস 7 এটা ইকুয়াল টু 0। এবি রেখার সমীকরণ বের করে ফেলাইছি, তাহলে ধরি এবি এর সমান্তরাল। হ্যাঁ ভাই বলেন। ওইখানে একটা মাইনাস হবে, মাইনাস 3/4। ও সরি, মাইনাস 7/3, তাহলে মাইনাস 3/4, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস। এবার দেখেন তো ঠিক আছে কিনা। জি, এগুলা মনের ভুল হয়ে যাইতে পারে, আমার ভুল হইলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের ভুল হইলে সমস্যা, ঠিক আছে? কারণ আমি তো আর পরীক্ষা দিতেছি না, আমি পরীক্ষা দিয়ে সবকিছু পার করে চলে আসছি। আপনাদের ভুল হইলে এই জিনিসপত্রগুলো সমস্যা, আমার ভুল হোক, এটা নিয়ে সমস্যা নাই। তোদের কনসেন্ট্রেশনও ঠিক আছে, এইটুকু বুঝা যাইতেছে। আচ্ছা, তাহলে এবার দেখেন 3x প্লাস 4y প্লাস k এটা ইকুয়াল টু 0। তাহলে দেখেন জানেন না কার মান, জানেন না শুধুমাত্র আপনি হচ্ছে k এর মান, জানেন না শুধুমাত্র কার মান? k এর মান। k এর মানটা কেমনে বাইর করব? দেখেন তো আপনার কাছে প্রশ্নে কি বলছে। আপনার কাছে প্রশ্নে বলতেছে যে p বিন্দু থেকে 15/2 একক দূরবর্তী p বিন্দুর স্থানাঙ্ক দেখেন তো আপনার কাছে ভাইয়া দেওয়া আছে না? p বিন্দুর স্থানাঙ্ক আপনার কাছে দেওয়া আছে, তাহলে আমরা কি করব? p বিন্দু থেকে এই রেখার দূরত্বটা বাইর করে ফেলাম। p থেকে 3x প্লাস 4y প্লাস k ইকুয়াল টু 0 এর দূরত্ব। এই দূরত্বটা কত আসবে ভাই? এই দূরত্বটা আসবে হচ্ছে বিন্দুটা রেখার উপর বসাই দিব। পি বিন্দুর স্থানাঙ্ক কত বলছিল? 1, -2, তাহলে 3 × 1 প্লাস 4 × -2 প্লাস k, আর নিচে কত থাকবে? নিচে থাকবে √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। মনে আছে ভাইয়া? এই জিনিসপত্র নিয়ে আমরা হচ্ছে বৃত্তের ক্লাসেও আলোচনা করছিলাম। বৃত্তের ক্লাসে কিন্তু এই জিনিসটা আমাদের বারবার করে লাগতেছিল। কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই জিনিসটা আমাদের বারবার লাগতেছিল। তাহলে এখানে কত আসতেছে? 3 × 3, আর এখান থেকে থাকতেছে হচ্ছে -8। তার মানে যেটা থাকবে সেটা দেখতে হচ্ছে এরকম, -5 প্লাস k ডিভাইডেড বাই 5। দেখেন তো ভাই এই জিনিসটা থাকার কথা কিনা? 3 × 3 থাকবে, 4 × 2 = 8, 3 এর থেকে 8 গেলে -5, সাথে থাকবে একটা প্লাস k, আর নিচে √3² প্লাস 4² করলে হয়ে যাবে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এবার আসেন, এই যে p থেকে এত রেখার দূরত্ব, সেই দূরত্বটা আপনার কাছে প্রশ্নে বলা ছিল হচ্ছে 15/2। তাহলে এখানে আমি সাইডে লিখতেছি প্রশ্ন মতে এই যে -5 প্লাস k ডিভাইডেড বাই 5 এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 15/2। প্লাস মাইনাসটা কেন আসছে ভাই? মডুলাস উঠাই দিছি। ঠিক আছে, তাহলে 5 × 15 কত হবে? 75 হয়ে যায় মনে হয়। তাহলে -5 প্লাস k এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 75/2। ঠিক আছে, দেন একবার তাহলে প্লাস নিয়ে ক্যালকুলেশন করবেন, k এর একটা মান পাওয়া যাবে, মাইনাস নিয়ে ক্যালকুলেশন করবেন, k এর আরেকটা মান পাওয়া যাবে। দেখেন k এর মান পাইলেই কি ভাই এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমি বের করে ফেলাইতে পারবো না? k এর মানটা খালি বসাই দিব, এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ কিন্তু বের হয়ে চলে আসে। ঠিক আছে, বলেন তো এই যোগ বিয়োগের ক্যালকুলেশন কি আমার করে দেওয়ার দরকার আছে? ভাইয়া একা একা খায়েন না। আচ্ছা ঠিক আছে,
দুইটা লাইন পাওয়া যাবে। হ্যাঁ ভাই, দুইটা লাইন পাওয়া যাবে, কারণ এ বি এর সমান্তরাল রেখা 15/2 একক দূরে দুই দিকে হইতে পারে, উপরের দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে, এর জন্য লাইন পাওয়া যাবে আসলে দুইটা। লাইন পাওয়া যাবে দুইটা। কোনটা ভাইয়া বুঝেন নাই? সবাই বলতেছেন পারবো, আরেকবার বুঝেন ভাইয়া। আচ্ছা, প্রথমে আমরা যে কাজটা করছি, এবি রেখার সমীকরণ বের করে নিয়েছি, দেন এবি এর সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছিল। সমান্তরাল রেখার সমীকরণ বের করার সিস্টেম কি ছিল? সবকিছু সেম থাকবে, শুধুমাত্র ধ্রুবপদটা চেঞ্জ হয়ে যাবে। সবকিছু সেম, শুধুমাত্র ধ্রুবপদটা চেঞ্জ হবে। সো ধ্রুবপদ চেঞ্জ করে ধরে নিলাম হচ্ছে কে। দেন আপনার কাছে বলা ছিল পি বিন্দু থেকে সমান্তরাল রেখার দূরত্ব হচ্ছে 15/2। সো পি থেকে ওই রেখার দূরত্বটা আমরা বের করে নিয়েছি, বিন্দু রেখার উপর বসাইছি, ডিভাইডেড বাই √ওভার এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার। দেন এই দূরত্বটা ইকুয়াল টু, প্রশ্নের মধ্যে বলছে 15/2, ধরে ফেলাইছি, ধরার পরে হচ্ছে কে এর মান বের হয়ে চলে আসছে। আচ্ছা ভাই, শুধু প্লাস মাইনাস ভুল করি, একটু অ্যাডভাইস দিবেন ভাই। এটা এই বয়সে এসে আমি নিজেও করি, ঠিক আছে? এটা এই বয়সে এসে আমি নিজেও করি। সো এটা আমার কাছে আসলে অ্যাডভাইস চাই কোনো লাভ নাই। এটা আসলে যেটা হয় যে ম্যাথের মধ্যে ফুল কনসেন্ট্রেশন না থাকলে এই কাজটুকু হয়, ঠিক আছে? মানে এমন সিলি সিলি মিস্টেক, ধর গত কয়েকদিন আগেও যখন আমি আমার নিজের আমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা পরীক্ষা ছিল, ওখানে মানে ম্যাথ করা লাগে প্রচুর পরিমাণে, ঠিক আছে? মানে রিয়াকশন রেট, হাবি জাবি অনেক কিছু বের করতে হয়। সো আমি অঙ্ক করতে যাই, কোনো একটা জায়গায় ইন্টিগ্রেশন করার ছিল, ইন্টিগ্রেশন করতে যায় কোনো কারণে প্লাস মাইনাসের একটা গ্যাঞ্জাম করে ফেলাইছি। সো প্লাস মাইনাসের গ্যাঞ্জাম করে এবার তো ভাই আর অঙ্ক মিলতেছে না, ঠিক আছে? পরে যায় আমি যে কাজটা নর্মালি করি সেটা হচ্ছে, যদি কোনো কারণে অঙ্ক ভুল করি, বুঝতেছি যে অঙ্কটা কোনো একটা জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে? সো বুঝতেছি কোন একটা জায়গায় অঙ্কটা ভুল হয়েছে, সাথে সাথে আপনার যে কাজটুকু করে ফেলাইতে হবে সেটা হচ্ছে পুরা অঙ্কটা কাইটা দিয়া নতুন নতুন করে হচ্ছে ইয়া 4/2 = 8 লিখে আসছিলাম তাড়াহুড়াতে। হ্যাঁ, সো এরকম যদি কোনো কাজ করেন তাহলে পুরো অঙ্ক কাইটা দিয়ে নতুন করে আবার অঙ্কটা শুরু করা উচিত। আমার সাজেশন হচ্ছে এটা। আপনি যদি হচ্ছে ইয়া করেন, কি বলে, অঙ্কের মধ্যে ভুল বুঝতে চান, তাহলে এইটা আসলে ভাই অনেক বেশি লেন্দি একটা প্রসেস হয়ে যাবে, ঠিক আছে? অঙ্কের মধ্যে যদি ভুল বুঝতে চান, এটা অনেক বেশি লেন্দি প্রসেস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো আপনাদের সাথে আমি একেবারে লাস্টে যায় কথা বলতেছি এগুলা নিয়ে, যা যা কোশ্চেন আছে আজকের ক্লাসেরও যদি কোনো কোশ্চেন থাকে এটাও আমি লাস্টে যায় কথাবার্তা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের পরের 1 নাম্বার কোশ্চেনটা কি ছিল? দৃশ্যকল্প 2 থেকে এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 1 ও 2 রেখা দুইটির ছেদ বিন্দু দিয়ে যায় এবং অক্ষ থেকে সমান সংখ্যা মানের অংশ ছেদ করে। আচ্ছা, সো এবার আসেন এই প্রবলেমটা আমরা একটু করে ফেলাই। যখনই আপনাদের দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে এরকম রেখার সমীকরণ বাইর করতে বলবে। গ, ধরি রেখা, এটা ল্যাগ করতেছে কেন? রেখা দ্বয়ের ছেদ বিন্দু গামী, রেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ কি ধরে নিব? প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা। প্রথম রেখা হচ্ছে 4x - 3y - 1, 4x - 3y - 1 প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা, দ্বিতীয় রেখা কত আছে? 2x - 5y + 3, 2x - 5y + 3, এটা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আপনার আন্ডার, ঠিক আছে? যখনই এই কাজ করতে বলবে, দুইটা রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বাইর করতে বলবে, তখনই এই কাজটুকু করবেন। প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল টু ধরে নেবেন হচ্ছে 0। তাহলে যেটা পাইতেছেন সেটা হচ্ছে 4x - 3y - 1 প্লাস 2kx - 5ky প্লাস 3k, এটা ইকুয়াল টু আন্ডার। সো x কে কমন নিয়ে নেন, x কে যদি কমন নিয়ে নেন, x কমন নিলে 4 প্লাস 2k, যদি একটা y কমন নেন তাহলে থাকবে হচ্ছে ভাই -3 - 5k, ধ্রুব পদগুলোরে ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে 1 - 3k। সো পরের লাইনে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে এইভাবে লিখতে পারবেন, x ডিভাইডেড বাই 1 - 3k ডিভাইডেড বাই 4 - 2k প্লাস y ডিভাইডেড বাই 1 - 3k ডিভাইডেড বাই -3 - 5k, এটা ইকুয়াল টু 1। দেখেন এই ফরম্যাটে সাজানোর একটা মহৎ উদ্দেশ্য আছে। মহৎ উদ্দেশ্যটা কি ভাই? দেখেন, এটারে আমরা x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই ফরম্যাটে সাজায় নিয়ে আসছি। x/a প্লাস y/b এটা ইকুয়াল টু 1 এই ফরম্যাটে সাজায় নিয়ে আসছি। আচ্ছা, এই ফরম্যাটে সাজানোর উদ্দেশ্যটা হচ্ছে, এখানে a এর পরিচয় কি ছিল? a ছিল হচ্ছে ভাই x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, b ছিল y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। আপনার কাছে প্রশ্নে বলছে এই যে
রেখাটা আছে সেটা অক্ষদ্বয় থেকে সমান সংখ্যা মানের অংশ ছেদ করে, সমান সংখ্যা মানের, এই কথাটার দিকে ফোকাস করতে হবে। মান সমান ভাইয়া, কিন্তু চিহ্ন সমান নাও হইতে পারে, হইতেই পারে এক্স অক্ষের পজিটিভ দিক থেকে কাটছে, ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে কাটছে, এটা হইতে পারে এক্স অক্ষের নেগেটিভ দিক থেকে কাটছে, ওয়াই অক্ষের পজিটিভ দিক থেকে কাটছে, এটাই হইতে পারে দুইটারই পজিটিভ দিক থেকে কাটছে, দুইটারই নেগেটিভ দিক থেকে কাটছে, পসিবিলিটি কিন্তু অনেকগুলা। তো এর জন্য আমরা যে কাজটা করব, লেখা ফেলাবো প্রশ্ন মতে 1 মাইনাস 3k ডিভাইডেড বাই 4 মাইনাস 2k, এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 মাইনাস 3k ডিভাইডেড বাই মাইনাস 3 মাইনাস 5k। ওকে, সো এখান থেকে আপনারা একবার প্লাস মান নেবেন, প্লাস নিয়ে কে এর একটা মান বাইর করবেন, মাইনাস নিয়ে কে এর আরেকটা মান বাইর করবেন, যে কোনো একটা জায়গায় বসাই দিবেন। আপনি চাইলে এখানেও বসাইতে পারেন, এটা দিয়ে ফেলাইলাম 1 নাম্বার সমীকরণ, কে এর মান বাইর করবেন, কে এর মান বাইর করার পরে এখানে 1 নাম্বার সমীকরণে এসে মান বসাই দিবেন। জি এম রাশিদুল ইসলাম রাহাত, বলেন ভাইয়া। ভাই ওইখানে 4 প্লাস 2k হবে। 4 প্লাস 2k হবে। ও, এই যে দেখছোস, তোরা আমার কাছে হচ্ছে ইয়া চাইতেছোস, প্লাস মাইনাসের ঝামেলা শেষ করার মানে অ্যাডভাইস চাইতেছোস, আমি নিজেই হচ্ছে প্লাস মাইনাসের ঝামেলা করে বসে থাকি। ঠিক আছে, এই যে এখানে 4 প্লাস 2k ছিল, এই 4 প্লাস 2k নিচে নামবে, তাহলে 4 প্লাস 2k নিচে নামে আসবে। ঠিক আছে, এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা না। এই টাইপের যতগুলা প্রবলেম থাকবে যে দুইটা রেখার ছেদ বিন্দু দেওয়া যায়, ভাইয়া সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এইটা। আমি জানি অনেক কলেজেই এই কাজটা করায়, দুইটা রেখার ছেদ বিন্দু প্রথমে বাইর করে নিতে বলে, দুইটা রেখার ছেদ বিন্দু বাইর করে নেওয়ার পরে তারপর হচ্ছে বিভিন্ন কন্ডিশন ইউজ করে, যেমন গত কয়েক বছর আগেও আমার সাথে এই জিনিসটা নিয়ে হচ্ছে ঝামেলা হয়েছিল। এখানে কি হলিক্রস বা বিকারনেসার কেউ আছেন? বিকারনেসার কেউ আছেন নাকি ভাইয়া? আচ্ছা, আই গেস বিকারনেসার কেউ নাই। গত কয়েক বছর আগেও আমার সাথে এই জিনিসটা নিয়ে, মানে গত কয়েক বছর বলতে আমি যখন প্রথম পড়ানো শুরু করি 2020-এর শুরুর দিকের ঘটনা। ঠিক আছে, মানে তখন হচ্ছে কলেজ বন্ধ হয় নাই আর কি, লকডাউন তখনও শুরু হয়নি। সো ওই টাইমে আমি অঙ্কটা করাইছিলাম এই প্রসেসে, যে দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বাইর করতে বললেই প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল টু 0। বৃত্ত চ্যাপ্টারেও যারা যারা আমার ওয়ান শট ক্লাসটা করছেন তারা এই জিনিসটা দেখছেন, যে যখন বৃত্ত আর রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বাইর করতে বলছি, তখনও কিন্তু আমি ওই প্রসেসটা দিয়ে অঙ্ক করাইছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিকারনেসার এক ম্যাডাম, সে হচ্ছে এই প্রসেসটা মানে একসেপ্ট করবে না, সে হচ্ছে এটা কাইটা দিছে। ঠিক আছে, সো কাইটা দেওয়ার পরে এটা নিয়ে আসলে প্রচুর পরিমাণে ঝামেলা, সো ঝামেলা টামেলা করে পরে বললো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বৃত্তে এরকম করাইছিলাম। আচ্ছা, এখানে কে কোশ্চেনটা করছেন ভাইয়া, আপনি কত সালে চান্স পাইছেন? ওই এটা কই গেল? এটা হচ্ছে জি এম রাশিদুল ইসলাম রাহাত। আচ্ছা ভাই, আমার এইচএসসি ছিল 2019-এ, আমি পরীক্ষাও দিছি হচ্ছে 2019-এ। ঠিক আছে, মানে অ্যাডমিশন টেস্টও 2019-এ, আমার সেশন হচ্ছে 2019-20 আর কি। এইচএসসি 2019-এ, অ্যাডমিশন পরীক্ষাও 2019-এ, চান্স পাইছি 2019-এ, ক্লাস শুরু করছি 2020-এর থেকে। ঠিক আছে, আচ্ছা সো এবার আসেন কে এর মান বাইর করে ফেলাইছে, আমাদের কাজ শেষ। সো পরের প্রবলেমের দিকে আমরা একটু যাই, এটা হয়ে গেল তাহলে আমাদের। দেন পরের প্রবলেমটা হচ্ছে চিত্রে ও পি কিউ আর একটা সামান্তরিক। হ্যাঁ, এই কোশ্চেনটার পাশে একটু একটা 5 স্টার দিয়ে রাখেন। এই কোশ্চেনটা মানে মোটামুটি শিওর যে এই কোশ্চেনটুকু আসবে পরীক্ষাতে। ঠিক আছে, মোটামুটি শিওর যে এই কোশ্চেনটুকু পরীক্ষাতে আসতেছে। দেখেন এখানে কোশ্চেনটা ক নাম্বার কোশ্চেনটা, এটা আপনাদের শর্ট সিলেবাসের বাইরে। ক নাম্বার কোশ্চেনটা এটা শর্ট সিলেবাসের বাইরে, সো এটা আমরা করাইতেছি না। উদ্দীপক হতে এ বি সরল রেখার সমীকরণ বের করো। এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার এ বি সরল রেখা। ভাই হচ্ছে কি মিস করে ফেলাইছে, এটা হচ্ছে আপনার এ বি সরল রেখা। ও আর সরল রেখার সমীকরণ আপনার কাছে দেওয়া আছে y ইকুয়াল টু -2x। ঠিক আছে, ও আর সরল রেখার সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু -2x। আচ্ছা, ভালো কথা। সো এখন আমরা কিভাবে হচ্ছে এই ইয়াটা বের করতে পারি, এবি সরলরেখা সমীকরণ বের করতে পারি। দেখেন ভাইয়া, এবিটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। সো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিরকম হয়? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় হচ্ছে y ইকুয়াল টু mx, তাই তো? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা হয় হচ্ছে আপনার y ইকুয়াল টু mx। তাহলে আমরা একটা কাজ করব যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে এবি সরলরেখার সমীকরণ ধরে নিব হচ্ছে y ইকুয়াল টু mx। তাহলে খ নাম্বার দিয়ে লেখা ফেলান। ধরি এবি এর সমীকরণ,
সমীকরণ y ইকুয়াল টু mx। ওকে, সো জানেন না কার মান, জানেন না হচ্ছে শুধুমাত্র m এর মান। m এর মান কেমনে বাইর করতে পারি? m এর মান বাইর করার জন্য দেখেন এখানে OR রেখার সাথে AB রেখাটা 45 ডিগ্রি কোণ তৈরি করে রাখছে। OR এর সমীকরণ আপনার কাছে দেওয়া আছে, OR এর সমীকরণ এটা দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু -2x। এটাও মূল বিন্দুগামী একটা সরল রেখা, তাহলে এটার ঢাল m1 সেটা ইকুয়াল টু বলতে পারি আমরা -2, y1 এটা সরি m1 এটার মান আমরা বলতে পারি হচ্ছে -2। এন্ড এই OR আর AB এই দুজনের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে ফাই ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে দেখেন তো ভাই আমরা এই কথাটুকু বলতে পারি কিনা, tan ফাই এটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। এই যে m1 এর মান তো আপনি জানেন, এই যে m যেটা ধরে নিছিলেন সেটারই মনে মনে m2 হিসেবে চিন্তা করেন, যে যেই রেখার ঢাল আপনার বের করতে হবে সেটারই আমরা মনে মনে কি হিসেবে চিন্তা করতেছি, মনে মনে ওটারই m2 হিসেবে চিন্তা করতেছি, ঠিক আছে। আচ্ছা y ইকুয়াল টু x আসবে না ভাই, এখানে m এর মানটা কত আসে এটা একটু চেক করে। ওকে, তো এখন আসেন এখান থেকে tan ফাই tan 45 ডিগ্রি বসাই দিলে 1 ইকুয়াল টু m1 মানে কত, m1 মানে হচ্ছে -2 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2m2, এরকম একটা ইকুয়েশন পাবেন। এন্ড 1 ইকুয়াল টু মাইনাস m1 এর জায়গায় বসাবেন -2 মাইনাস m2, নিচে পাবেন হচ্ছে 1 মাইনাস 2m2, মানে একবার প্লাস নিয়ে নিছে একবার মাইনাস নিয়ে নিছে। সো এখান থেকে m2 এর একটা মান পাওয়া যাবে। দেখেন m2 ইকুয়াল টু কত পাওয়া যায়। আচ্ছা আমরা একটা কাজ করি, 1 মাইনাস 2m2 এটা ইকুয়াল টু -2 মাইনাস m2 এটা লিখতে পারি। তাহলে এখান থেকে এক পাশে নিয়ে আসলে -m2 সেটা ইকুয়াল টু লেখা যাবে -3, তাহলে m2 এর ভ্যালু কত আসবে ভাই, m2 এর ভ্যালু আসবে হচ্ছে শুধুমাত্র 3। এন্ড এখান থেকে যদি ক্যালকুলেশন করেন তাহলে m2 এর ভ্যালু আসা উচিত -1/3, এটা একটু চেক করে নেবেন, ঠিক আছে। এখন দেখেন ভাই এই যে m2 এর ভ্যালু যে -1/3 বের করছেন, এই -1/3 এই মানটা গ্রহণযোগ্য না, এই মানটা গ্রহণযোগ্য না, ঠিক আছে। আপনি বললেই তো ভাইয়া হবে না, এই মানটা কেন গ্রহণযোগ্য না সেটা একটু ব্যাখ্যা করতে হবে। দেখেন আপনার যেই এবি সরল রেখাটা আছে সেই এবি সরল রেখাটা কিন্তু এক্স অক্ষের সাথে, এই যে এবি সরল রেখাটা আছে এই এবি সরল রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে আছে, দেখেন তো এক্স অক্ষের সাথে কিন্তু সূক্ষ্ম কোণ তৈরি করে আছে। এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে আছে সেটা সূক্ষ্ম কোণ, দ্যাটস ওয়াই m2 এটার ভ্যালু অবশ্যই কি আসবে, পজিটিভ আসবে। m2 এটার ভ্যালু অবশ্যই কি আসবে, পজিটিভ আসবে। তাহলে এই যে খেয়াল করেন আপনার এখানে m2 এর যে ভ্যালুটা আসছে এটা কিন্তু মাইনাস চলে আসছে, সো এই মানটা আপনি নিতে পারবেন না। তাহলে m2 এর একটাই মান আমরা গ্রহণ করব, সেই মানটা কত, 3। সুতরাং রেখার সমীকরণ y ইকুয়াল টু 3x, এই হচ্ছে আপনাদের অ্যান্সার। কাহিনী শেষ, ঠিক আছে। আশা করি যে এইটা বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেম কি বলতেছে, উদ্দীপক হতে পিয়ার কর্ণের সমীকরণ বাইর করতে বলছে। এইটা ভাই খুবই মজার একটা প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন। আসেন আমরা এই প্রবলেমটা যেমনে যেমনে এতদিন সলভ করে আসছি এমনি সলভ না করে আমরা একটু নিজেদের মতো করে সলভ করে ফেলি, একটু নিজেদের মতো করে সলভ করে ফেলাই। নিজেদের মতো করে সলভ করার জন্য আমরা প্রথমেই আসলে ছবিটা একটু আইকা নিতেছি। ছবিটা দেখতে মোটামুটি এরকম ছিল। আচ্ছা এই হচ্ছে আপনার ও বিন্দু, দেন এটা আর ও পি কিউ আর হয়ে গেছে, ও পি কিউ। এই কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল ভাই -4 -2। ও আর রেখার সমীকরণ আপনার কাছে বলা ছিল y ইকুয়াল টু -2x। ওকে, সো এবার আপনারে হচ্ছে এইখান থেকে পি আর কর্ণের সমীকরণ বাইর করতে বলছে, যে পি আর যে কর্ণটা আঁকা পসিবল এই কর্ণের সমীকরণ আপনাদের বের করতে বলছে। সো কর্ণের সমীকরণ ভাই আসলে কেমনে বের করব, কর্ণের সমীকরণ বের করাটা আসলে খুবই সোজা, খুবই সস্তা। কেমনে বের করতে হবে, কর্ণের সমীকরণ বের করতে গেলে আগে পি আর আর বিন্দুর স্থানাঙ্ক জানা থাকা লাগবে। পি এবং আর এই দুটার স্থানাঙ্ক কেমনে বের করতে পারি সেইটা আসলে একটু খেয়াল করতে। ও বিন্দু হিসেবে মানে মূল বিন্দু হিসেবে এই বিন্দুর স্থানাঙ্ক 0,0 এন্ড এই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হয় 0 হয়ে যায়, এই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0। এখন খেয়াল করেন আমরা এরকম একটা কন্ডিশন শিখাচ্ছিলাম, মানে যারা যারা আমার ক্লাস করছেন হয়তো এর আগে তারা এই জিনিসটা শিখবেন। আমি সরল রেখা পড়ানোর সময় একটা জিনিস সবসময় পড়াই, চতুর্থ শীর্ষবিন্দু বের করার সময় শর্টকাট হিসেবে আয়ত, রম্বস, বর্গ, সামান্তরিক এর
ক্ষেত্রে কোনাকুনি যোগফল ধ্রুবক থাকে। আচ্ছা খেয়াল করে দেখেন, এইখানের ওয়াই স্থানাঙ্ক আছে হচ্ছে ভাইয়া আন্ডার, এন্ড এখানের ওয়াই স্থানাঙ্ক আছে হচ্ছে -2। এটার ওয়াই স্থানাঙ্ক তো অলরেডি 0, তাহলে আর এর ওয়াই স্থানাঙ্ক ডেফিনেটলি -2 হওয়ার কথা। তাইলেই তো দেখেন 0 আর -2 যোগ করলে কত হয়ে যাবে, 0 আর -2 যোগ করলে -2 হবে। দেখেন কথা বুঝতে পারছি কিনা। ও বিন্দুর ওয়াই স্থানাঙ্ক ছিল 0, কিউ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক -2, ও কিউ কোনাকুনি আছে, এই কোনাকুনি যোগফল যেহেতু -2, তাহলে ওই পি আর বরাবর ওই কোনাকুনিও যোগফল কি থাকা লাগবে, -2। পি বিন্দুর স্থানাঙ্ক আপনি জানেন 0, তাহলে কিউ বিন্দু আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আর বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হবে হচ্ছে -2, তাইলে এই যোগফল দেখেন -2 থাকে। ঠিক আছে, দেন এই যে আর বিন্দুটা আছে সেই বিন্দুটা তো y = -2x রেখার উপর অবস্থিত, তাহলে y এর জায়গায় আমরা -2 বসাই দিতে পারি, -2 = -2x, তার মানে x এর ভ্যালু কত আসবে ভাই, x এর ভ্যালু আসবে হচ্ছে 1, তার মানে এই বিন্দুর x স্থানাঙ্ক আসবে হচ্ছে 1। এবার চেক করেন, এখানে 0 আছে x স্থানাঙ্ক হিসেবে, এখানে আছে -4, 1 এর সাথে কত যোগ করলে -4 পাওয়া যাবে, 1 এর সাথে কত যোগ করলে -4 পাওয়া যাবে, 1 এর সাথে -5 যোগ করলে ভাই -4 পাওয়া যাবে, 1 আর -5 যোগ করলে কত পাওয়া যাবে, -4। তাহলে দেখেন পি বিন্দুর স্থানাঙ্ক আপনি বাইর করে ফেলাইছেন -5,0, আর বিন্দুর স্থানাঙ্ক বাইর করে ফেলাইছেন 1,-2, তাহলে এইবার পি আর এর সমীকরণ বাইর করা কোনো ব্যাপারই না। সুতরাং পি আর এর সমীকরণ সেটা কত আসবে, y - y2 এটা ইকুয়াল টু y2 - y1। আচ্ছা সুমু জি ভাই বলেন। এটা কি সিকিউতে অ্যাপ্লাই করা যাবে ভাইয়া? হ্যাঁ ভাই সিকিউ তে অ্যাপ্লাই করা যাবে, শুধুমাত্র ছবিটুকু আপনার আঁকতে হবে। আপনি খালি বলেন যে প্রসেসটুকু বুঝছেন কিনা, কারণ আমি যখন এই প্রসেসটা পড়াই অনেকেরই এই জিনিসটা মাথার উপরে দেওয়া যায়। আপনারা নরমালি হচ্ছে কম কম বেশি বেশি এই মেথডটা অ্যাপ্লাই করে অভ্যস্ত, যে স্থানাঙ্ক কতটুকু কমছে, স্থানাঙ্ক কমলে কমাবো, বাড়লে বাড়াবো, নরমালি আপনারা এটা অ্যাপ্লাই করে অভ্যস্ত। এই কোনাকুনি যোগফল ধ্রুবক থাকায় এই জিনিসটার সাথে আপনারা নরমালি অভ্যস্ত না। প্রসেসটা বুঝছেন কিনা সেটা বলেন, প্রসেস বুঝলে সিকিউ তে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, খালি ছবিটুকু আঁকতে হবে। ছবি না আঁকা যদি আপনি ডিরেক্ট বলে দেন যে পি বিন্দুর স্থানাঙ্ক এত, আর বিন্দুর স্থানাঙ্ক এত, এই কাজ করতে পারবেন না। ছবি আঁকা ডিরেক্ট সিকিউ তে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তো এবার দেখেন পি আর এর সমীকরণ তাহলে কত আসবে বলেন, y - 0 এটা ইকুয়াল টু আসবে হচ্ছে -2 - 0 1 + 5 ইনটু x + 5। ওকে, সো যেটা পাবো সেটা হচ্ছে y এটা ইকুয়াল টু -2/6 ইনটু x + 5। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে -1/3, 3টার ওই পাশে পাঠাই দেন, তাহলে 3y এটা ইকুয়াল টু -x - 5, এক পাশে নিয়ে আসলে x + 3y + 5 এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 0। এই হচ্ছে আপনার পি আর এর সমীকরণ। দেখেন ভাই আমি মোটামুটি শিওর যে আপনারা অনেকেই হয়তো এই প্রসেসে এই অঙ্কটা করেন নাই, অঙ্কটা হচ্ছে অনেক বড় করে করছিলেন। আচ্ছা আগের ম্যাথের গ নাম্বারটা, আচ্ছা আগের ম্যাথের গ নাম্বারটা দেখাই দিতেছি, কোনো সমস্যা নাই। আগের ম্যাথ বলতে আসলে কোনটা বুঝাইতেছেন এটা হচ্ছে কথা, মানে এইটার নাকি হচ্ছে তার আগেরটা। এইটা এই যে ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, এটার জন্য আমরা কি করছিলাম, কে এর মানটা জানতাম না, কে এর মান বাই করে ফেলাইছি। কোশ্চেনটা একটু দেখান। এইটার কোশ্চেনটা জি আচ্ছা এই যে দৃশ্যকল্প 2 থেকে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 1 ও 2 নং রেখা দুইটির ছেদ বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় থেকে সমান সংখ্যা মানের অংশ ছেদ করে। ভাইয়া ওই প্রথম সমীকরণে কি কে এর মানটা বসায় দিলে যে সমীকরণটা পাবো ওইটাই উত্তর? ওইটা হচ্ছে নির্ণেয় সমীকরণ, হ্যাঁ যে সমীকরণটা আমাদেরকে বের করতে বলছে যে কে এর মান বসানোর পরে, 1 নাম্বার সমীকরণে কে এর মান বসানোর পরে যে সমীকরণটা পাবো ওটা চাইলে সিম্পলিফাই করতে পারেন, নাও করতে পারেন, ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার, নির্ণেয় সরলরেখার সমীকরণ আর কি। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, সো এবারে আসেন, এইটুকু নিয়ে সমস্যা হওয়া উচিত না, তারপরে আসেন আমরা পরেরটাতে চলে যাই। এরপরেও সেম একই প্রশ্ন, উদ্দীপক হতে পি ও আর বিন্দুর স্থানাঙ্ক এবং পি আর কর্ণের সমীকরণ, সামান্তরিকের ক্ষেত্রফল বাই করতে বলছে, এগুলা নিয়ে আপনাদের সমস্যা হওয়ার কথা না। ক নাম্বারটা সিলেবাসের বাইরে,
ক নাম্বারটা শর্ট সিলেবাসের বাইরে। আর উদ্দীপক হতে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং এবি রেখার √2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ বাইর করতে বলছে। সো দেখেন এবি রেখার সমীকরণ কেমনে বাইর করতে হবে, এটা তো ভাই যে বরাবর আগের অঙ্কটা, তাই না? এই যে এখানে এবি রেখার সমীকরণ আমরা বের করে আসছিলাম y = 3x, তাহলে এখানেও এবি রেখার সমীকরণ আসলে কত আসবে, y = 3x, ঠিক আছে? আর এবি রেখা থেকে √2 একক দূরবর্তী, তাহলে এবি রেখা থেকে √2 একক দূরবর্তী রেখার সমীকরণ ধরে নিব 3x - y + k = 0। তারপরে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা আমরা শিখে আসছিলাম, c1 - c2, নিচে থাকবে হচ্ছে √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, এই পুরাটার মডুলাস। দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এইটা ভাই একটু ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা আমি আপনাদের একটু পড়তে দিব, ঠিক আছে? এটা আমি আর পড়াই দিব না, এটা আপনাদের জন্য একটু হোমওয়ার্ক হিসেবে থাকবে, ঠিক আছে? এটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। দেখেন, কৌশিক 2020 সালের এইচএসসি পরীক্ষার্থী, এটা সে আরো আগের টেস্ট পেপারের কোশ্চেন, 2019 এর টেস্ট পেপার আই গেস। 2020 সালের এইচএসসি পরীক্ষার্থী, সে প্রতি সপ্তাহে 3 দিন পদার্থ, রসায়ন, গণিত পড়ার জন্য রুটিন তৈরি করছে। আপনারা যে কাজ করেন, রুটিন এক একটা বানান, বানানোর পরে আর কোনো খোঁজ খবর থাকে না, রুটিনের মতো আপনি আপনার মতো, ঠিক আছে? রুটিনের মতো আপনি আপনার মতো এই কাজ করতে করতে আপনাদের জীবন যায়। তো যাই হোক, সো যেটা বলতেছিলাম যে রুটিনের মতো আপনারা আপনাদের মতো এই কাজ করতে করতেই যাইতেছে। সো সেও রুটিন বানাইছে আপনাদের মতো। বানানোর পরে পি ম্যাট্রিক্সটি শুক্র, শনি ও রবিবার কৌশির বিষয় ভিত্তিক পড়াশোনার সময় ঘন্টায়, দেখেন এই যে প্রত্যেক ঘন্টায় সে কতক্ষণ করে পড়তেছে সেটা কিন্তু আপনার কাছে দেওয়া আছে। এই যে প্রত্যেক ঘন্টায়, শুক্রবারে সে ফিজিক্স পড়বে 1 ঘন্টা, রসায়ন পড়বে 3 ঘন্টা, কেমিস্ট্রি পড়বে 3 ঘন্টা, ম্যাথ পড়বে 2 ঘন্টা, এটা আপনার কাছে দেওয়া আছে। পি ম্যাট্রিক্স দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট কত ঘন্টা করে পড়বে সেটা বলা আছে। কিউ ম্যাট্রিক্সটি কৌশিক প্রতি সপ্তাহে মোট পড়াশোনা করার সময় সূচিত করা হলো। আচ্ছা, সারা জীবন ভাঙিয়ে গেলাম আর পড়লাম না, এটাই হয় রুটিন দিয়ে আসলে লাইফ মেনটেন করা যায় না, ঠিক আছে? কারণ ভাই দেখেন, এই জিনিসটাই আপনাদের আসলে আমি সবসময় বুঝাইতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা যারা পড়ার জন্য রুটিন বানান, ঠিক আছে, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, যে আমরা কিন্তু ভাই রোবট, আমরা কিন্তু আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু ভাই রোবট না, ঠিক আছে? আমরা চাইলেই আমাদের যে লাইফ আছে, এই লাইফ কিন্তু চাইলেই এক্স অ্যাক্সিস এর প্যারালাল অথবা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল এরকম চালাইতে পারবো না। আমাদের লাইফের গ্রাফটা কিন্তু এরকম সাইন কার্ভের মতো, জিরোর থেকে শুরু হবে, এক সময় লাইফের পিকে থাকবো, এক সময় লাইফের সবচেয়ে ডাউন পয়েন্টে থাকবো, আবার পিক পয়েন্টে যাব, এরকম ভাবেই কিন্তু আমাদের লাইফ আগাইতে থাকে। একেবারে জিরোর থেকে শুরু হয়, জিরোর থেকে শুরু হয়ে এক সময় একটা মোমেন্টে আইসা আমরা এই যে এরকম লাইফের একেবারে পিক পয়েন্টে অবস্থা বলি। মনে করেন আপনার কাছে সবকিছু আছে, গার্লফ্রেন্ড আছে, টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে। সো ওটা কিন্তু আপনার লাইফের একেবারে পিক পজিশন। এই পিক পজিশনে কিন্তু ভাই আপনি সবসময় থাকবেন না, আপনি কিন্তু আবার এক সময় নামতে নামতে একেবারে ডাউনে চলে আসবেন, ঠিক আছে? লাইফের এইটাই হচ্ছে সবচেয়ে বড় মজা, যে এটা একটা আনসার্টেনিটি তৈরি করতেছে। আপনি হচ্ছে মানে একটা কিছুর পিছনে দৌড়াইতেছেন, আপনি এখনো জানেন না যে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন কিনা, ঠিক আছে? বাট আমরা ওই আনসার্টেনিটির পিছনে দৌড়াইতে আমাদের ভাল লাগে কেন জানি, আমি জানি না, বাট এইটাই হয়তো সৃষ্টিকর্তা আমাদের তৈরি করছে এইভাবে যে আমরা যেন ওই আনসার্টেনিটির পিছনে দৌড়াই। এখন দেখেন, আমরা যেটা মনে করি যে আমরা একটা রুটিন বানাবো, যেমন মাঝখান দিয়ে 2020 সালের দিকে ওই টাইমে হচ্ছে একটা রুটিন বেশ ভাইরাল হয়েছিল মেডিকেলে চান্স পাওয়ার জন্য, ঠিক আছে? আমি হচ্ছে ইয়াটার নামটা আমার মনে নাই, ফেসবুক গ্রুপটার নামটা আমার মনে নাই, এই গ্রুপের রুটিনটা বেশ ভালো ভাইরাল হলো, পুরো বাংলাদেশের মানুষজন শেয়ার দেওয়া শুরু করলো। সো এই যে দেখেন, আপনার রুটিন তৈরি করতেছেন, এই করতেছেন, ওই করতেছেন, এগুলো কি আসলে মেনটেন করা পসিবল? আপনি কি সকালে একেবারে 7টায় উঠা 7:30 বাজে খাইতে বসতে পারবেন? হইতেই পারে যে আপনার মানে আন্টি হয়তো ওই দিন রান্না বান্না করতে পারে নাই বা শরীর খারাপ হয়েছে, এক্সাক্ট 7টা থেকে 7:15টার মধ্যে আমি খাওয়া শেষ করবো, তো খাইতে যে 15 মিনিট লাগবে এটারও তো কোনো ঠিক ঠিকানা নাই। কোনোদিন মনে হইলো যে আমি আজকে একটু বইসা রিল্যাক্সে খাই, সেই দিন একটু রিল্যাক্স করে খাবেন। কোনোদিন মনে হইলো যে আজকে আমার একটু তাড়াহুড়া করার দরকার, সেই দিন হয়তো আপনার খাইতে একটু কম সময় লাগবে। এরকম তো না যে আমরা হচ্ছে একেবারে লাইফের ফুল জিনিসপত্র মিনিট বাই মিনিট মাইপা মাইপা কাজ করতে পারবো, ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না। সো এর জন্য এইসব রুটিন বাদ দিয়া মানে আমার কোনটাতে ল্যাগ আছে, ঠিক আছে? আমি যদি চিন্তা করি যে ফিজিক্সের পিছনে আমার 3 ঘন্টা সময় দেওয়া লাগবে বা কেমিস্ট্রির পিছনে 3 ঘন্টা সময় দেওয়া লাগবে, হয়তো আপনি কেমিস্ট্রি ভালো পারেন, আপনার কেমিস্ট্রির পিছনে এত
সম মানে এত হচ্ছে সময় দেওয়ার মতো সময় নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু এই কেমিস্ট্রি নিয়ে এত মাথা ঘামানোর কোনো কিছু নাই, আপনি কেমিস্ট্রি ভালোই পারেন, তো সেই ক্ষেত্রে আপনার কেমিস্ট্রি নিয়ে এত চিন্তা করার কোনো কিছু নাই, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো একেবারে কমন সেন্সের বিষয়, এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা দেখেন ভাই, এই কোশ্চেন আমার তো আর পড়াই দেওয়ার কোনো মানে হয় না, কারণ এই কোশ্চেন গুলো আপনারা পারবেন। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত, যদি এর ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে দেখা হচ্ছে t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার এটা ইকুয়াল টু 0। কি করবো ভাইয়া? দেখেন ত্রিভুজের ভরকেন্দ্র বাইর করার সিস্টেম কি ছিল? শীর্ষবিন্দু 3টা দেওয়া থাকলে ভরকেন্দ্র বাইর করার সিস্টেম হচ্ছে ভুজ 3টার যোগফল ডিভাইডেড বাই 3, কোটি 3টার যোগফল ডিভাইডেড বাই 3, ভরকেন্দ্র বাইর করে ফেলাবো। ভরকেন্দ্র বইলেই দেওয়া আছে y অক্ষের উপর, ভরকেন্দ্র কার উপর? y অক্ষের উপর। সো y অক্ষের উপর যে কোনো বিন্দুর x স্থানাঙ্ক 0, y অক্ষের উপর যে কোনো বিন্দুর x স্থানাঙ্ক 0, সো x স্থানাঙ্কটা 0 লিখে ফেলাবো, তারপর a কমন নিয়ে ফেলাবেন, 3 ওই পাশে পাঠিয়ে দিবেন, তাহলে t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার ইকুয়াল টু 0 হয়ে যাবে। পিআর রেখার সমীকরণ বের করতে বলছে, পিআর রেখার সমীকরণ বের করতে বলছে যা কিউ বিন্দুগামী। আচ্ছা কোশ্চেনটা আমার কাছে মনে হয় একটু ভুল আছে। ও আচ্ছা, পিআর রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে যা কিউ বিন্দুগামী। পিআর রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে যা কিউ বিন্দুগামী। সো পিআর রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে গেলে প্রথমেই আপনাদের আগে পিআর এর সমীকরণ জানতে হবে, প্রথমেই পিআর এর সমীকরণ জানতে হবে। তো আসেন পি বিন্দুর স্থানাঙ্ক আর কিউ বিন্দু আর বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলাই, তাহলে তো পিআর এর সমীকরণ বের করতে হবে। ও তো ভাইয়া 0,0, এই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0, পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0। আচ্ছা তাহলে এবার খেয়াল করেন তো, এখানে আছে 0, এখানে আছে -3, যোগ করলে -3, এখানে 0, তাহলে এইটার ওয়াই স্থানাঙ্ক অবশ্যই কত হইতে বাধ্য? এটার ওয়াই স্থানাঙ্ক -3 হইতে বাধ্য, তাহলে এক্স স্থানাঙ্ক হয়ে যাবে 1, এখানে 0, এখানে 6, 1 এর সাথে কত যোগ করলে 6 হয়? 5 যোগ করলে। সো পি বিন্দুর স্থানাঙ্ক আপনি বাইর করে ফেলাইছেন, আর বিন্দুর স্থানাঙ্ক আপনি বাইর করে ফেলাইছেন। হ্যাঁ, অঙ্ক আগেরটার মতোই। তাহলে এবার পিআর রেখার সমীকরণ বাইর করে ফেলাইতে পারবেন, পিআর রেখার সমীকরণ বাইর করতে পারলে পিআর এর সমান্তরাল রেখার সমীকরণ বাইর করতে পারবেন। সো পিআর এর সমান্তরাল রেখার সমীকরণ বাইর করলে ওটারে কিউ বিন্দু দিয়ে সিদ্ধ করাবেন, কে এর মান বের হয়ে চলে আসবে, তারপর অঙ্ক পুরাপুরি আগের মতো। ঠিক আছে, গ নাম্বার অঙ্কটাও ভাই হুবহু আগের অঙ্কের মতো, এটা আমি আর করাই দিতেছি না। ঠিক আছে, এবারে আসেন। আচ্ছা এই কোশ্চেনটা দেখে একটু হাবিজাবি লাগতে পারে, এটা এমসি কলেজের প্রশ্ন, সিলেট এমসি কলেজ। উপরের চিত্রটিতে সবগুলি বর্গক্ষেত্র বিদ্যমান, প্রত্যেকটা আলাদা আলাদা স্কয়ার করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তো এবার একটু খেয়াল করেন, এখানে বলছে সি বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে, সি বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে। সি বিন্দুটা কোন জায়গায় ভাই? এখানে একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্কটা আপনার এখানে দেওয়া নাই, ঠিক আছে। সি বিন্দুর স্থানাঙ্কটা আপনার এখানে দেওয়া নাই ভাই, এটার কোশ্চেনটা আমি ট্রাই করব। আচ্ছা এই ম্যাথটা করাই যে দিব ভাই, এটার তো আসলে মানে ইয়াই ঠিক নাই, কোশ্চেনই ঠিক নাই, এটার কোশ্চেনই ঠিক নাই। আমি এই কোশ্চেনটা আমার কাছে নাইও আপাতত, এই কোশ্চেনটাও আমার কাছে নাই যে আমি এটা দেখা একটু ঠিক করে করাই দিব, কারণ এখানে বেশ কিছু ঝামেলা আছে। প্রথম ক নাম্বার কোশ্চেনেই দেখেন সি বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। সি বিন্দুর স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্কই তো দেওয়া নাই, সি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি আপনার কাছে দেওয়া থাকতো তাহলে না হয় আপনি হচ্ছে সি বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে পারতেন। পি কিউ সরলরেখা সমীকরণ বের করতে বলছে। পি কিউ সরলরেখা আসলে কোনটা? এই যে পি কিউ সরলরেখা হচ্ছে এই যে লাল সরলরেখাটা, পি কিউ সরলরেখা হচ্ছে এই লাল সরলরেখাটা। সো পি কিউ সরলরেখা লালটা, কিন্তু এটা সমীকরণ যে বাইর করব, আমার এখানে না দেওয়া আছে কোনো স্থানাঙ্ক, না দেওয়া আছে কোনো কিছু। অ্যাঙ্গেল এ ও বি বাইর করতে বলছে, এ ও বি, এ ও বি এই অ্যাঙ্গেলটা বাইর করতে বলছে। আমার কাছে তো কোনো ডাটাই দেওয়া নাই ভাইয়া। এই কোশ্চেনটা একটু বাদ দিতে হবে, ঠিক আছে। এটার ছবিটা আমার একটু দেখতে হবে, ছবিটা আসলে এরকম ছিল কিনা, ছবিটা এরকম থাকার কথা না, ডেফিনেটলি ছবিটা এরকম না। ওকে, পরের প্রশ্ন আমাদের খুবই পছন্দের একটা ম্যাথ। দেখেন আপনার কাছে কোন ত্রিভুজের এবিসিডি সামান্তরিক হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। নাম দিয়ে ফেলাইলাম এ বি সি ডি। এ বিন্দুর স্থানাঙ্ক বলছে ভাই 2,5, বি বিন্দুর স্থানাঙ্ক বলছে হচ্ছে 6,8, সি বিন্দুর স্থানাঙ্ক বলছে 5,9। আমরা শিখে আসছিলাম কোনাকুনি যোগফল ধ্রুবক, 5 আর 9 যোগ করলে কত? 14। 8 এর সাথে কত যোগ করলে 14 পাওয়া যাবে? 8 এর সাথে 6 যোগ করলে 14 পাওয়া যাবে। দেন 2 আর 5 যোগ করলে 7, 6 এর সাথে কত যোগ করলে 7 পাওয়া যাবে? 1 যোগ করলে। তাহলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আসবে হচ্ছে 1,6, 1,6, ঠিক আছে। আচ্ছা এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র বাইর করতে বলছে। সো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, আচ্ছা দেখেন ভাই, পরিকেন্দ্র বাইর করার আমরা এরকম একটা ফর্মুলা শিখে আসছিলাম, আপনাদের মনে আছে কিনা? সেটা হচ্ছে
দেখেন পরিকেন্দ্র বের করার এই একটা ফর্মুলা ছিল ভাইয়া, এটা যদি মনে থাকে তাহলে ডিরেক্টলি পরিকেন্দ্রটা আপনি বের করে ফেলাইতে পারবেন। আর এটা যদি আচ্ছা এই বাংলা কথাটা লেখা যাবে না ভাইয়া, এই বাংলা কথাটা লেখা মানেই তো ডিভাইসটা কোনাকুনি যোগফল ধ্রুবক থাকে, এই বাংলা কথাটা ছাড়া, ঠিক আছে, বাংলা কথাটা ছাড়া আপনি হচ্ছে লিখতে পারবেন। বাংলা কথাটা লিখলে সমস্যা, ঠিক আছে, বাংলা কথাটা ছাড়া আপনি যা মন চায় সেটা করতে পারবেন। বাংলা কথাটা লেখার দরকার নেই, বাদ বাকি সবকিছু বাংলা কথা লিখলে পরে স্যার আপনারও খুঁজে বের করবে, আমারও খুঁজে বের করবে, ঠিক আছে। বাংলা কথাটা লিখলে স্যার আপনারও খুঁজে বের করবে, আমারও খুঁজে বের করবে, এটার জন্য বাংলা কথাটা লিখেন না, ঠিক আছে, বাংলা কথাটা লিখেন না, তাইলেই হবে। ওকে, সো এটা হচ্ছে পরিকেন্দ্র বাড়ি করার ফর্মুলা ছিল। দেন এ কোণের অন্তর্দ্বিখণ্ডকের সাথে সমান্তরাল বি বিন্দু পাবে ভাই, এ কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বাইর করে নেবেন, তার সাথে ওইটা সমান্তরাল রেখা সমীকরণ ধরে নেবেন, ওইটা বি বিন্দু দিয়ে স্যাটিসফাই করাবেন, কে এর মান বের হয়ে চলে আসবে, তারপরে তো হচ্ছে আমরা বাদ বাকি সরলরেখা সমীকরণ বের করতেই পারবো। এটা তো আহামরি কোনো কঠিন কাজ না, সবচেয়ে সোজা জিনিস। এবার আসেন হচ্ছে আমরা এমসিকিউ তে চলে যাচ্ছি। নিচের কোনটি অভেদঘাতী ম্যাট্রিক্স হয়? অভেদঘাতী হওয়ার কন্ডিশন কি শিখাইছিলাম ভাই বলেন? অভেদঘাতী হওয়ার কন্ডিশন শিখে আসছিলাম আপনাদের যে যদি কোনো একটা ম্যাট্রিক্সের স্কয়ার করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ব্যাক করে, যদি কোনো একটা ম্যাট্রিক্সের স্কয়ার করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ব্যাক করে, তাইলে সেটারে আমরা বলবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনাদের একটু কষ্ট করা লাগবে, সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা অভেদঘাতী কিনা সেটা বাইর করার জন্য আমাদের যেই কাজটুকু করা লাগবে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের স্কয়ার করে দেখা লাগবে, মানে অপশন গুলার স্কয়ার করে দেখবো, অপশন গুলার স্কয়ার করে দেখলেই আসলে বুঝতে পারবো যে কোনটা অভেদঘাতী ম্যাট্রিক্স আসবে। যেমন আমরা যদি প্রথম ম্যাট্রিক্সের স্কয়ার করি, স্কয়ার করার মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সেরই গুণ হবে, -2 -3 -1 -2 এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সেরই গুণ হবে, তাহলে -2 -3 -1 -2, ঠিক আছে। এটা একটু গুণ করে চেক করে দেখবেন, হ্যাঁ এটা 1 0 0 1 এটা চলে আসছে, ঠিক আছে, তার মানে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, সো ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কপাল ভালো থাকলে স্কয়ার করা শুরু করবেন, কপাল ভালো থাকলে প্রথমটাতেই মিলা চলে যাবে, ঠিক আছে, প্রথমটাতেই মিলা চলে যাবে। সো আর যদি প্রথমটাতে না মিলে তাইলে হচ্ছে কিছু করার নাই, ঠিক আছে। এই একটু চেক করে দেখতো এটা ক নাম্বারটা আসে, সরি খ নাম্বারটা আসে, আমার কাছে তো ক নাম্বারটা আসার কথা। ভাইয়া ওইখানে 9 আছে। কোনখানে 9 আছে ভাইয়া? নিচের কোনটি অভেদ, ও আচ্ছা আমার এখানে তো ইয়াটা ঢাইকা আছে রে, অভেদঘাতী 9, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরি আমি হচ্ছে এই যে চ্যাটের কারণে এই জিনিসটা ঢাইকা চলে গেছিল। তো আসেন এটা একটু কারেকশন করে নেই, নিচের কোনটি অভেদঘাতী 9 বলছে, সো আমাদের কোনটা অ্যান্সার হবে তাইলে? আমাদের অ্যান্সার আসবে হচ্ছে খ নাম্বার, ঠিক আছে, ক নাম্বারটা তো অভেদঘাতী ম্যাট্রিক্স হইতেছে, ঠিক আছে, ক নাম্বারটা অভেদঘাতী ম্যাট্রিক্স হইতেছে, ঠিক আছে। আচ্ছা তো এবারে আসেন পরেরটাতে যাই আমরা, পরেরটাতে কি বলছেন, এ প্লাস বি এবং এত হলে নিম্নের কোনটি বি ম্যাট্রিক্স? আচ্ছা এখানেও ভাই একটু ভুল করছে যেটা মনে হইতেছে, এ প্লাস বি ইকুয়াল টু এত এবং এ মাইনাস বি, এই যে খেয়াল করে দেখেন এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ মাইনাস বি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ মাইনাস বি ম্যাট্রিক্স। তাহলে আপনার কাছে বি ম্যাট্রিক্স কোনটা এটা জানতে চাইতেছে, সো আপনি একটা কাজ করবেন, এ প্লাস বি এই ম্যাট্রিক্সটার থেকে এ মাইনাস বি এই ম্যাট্রিক্সটা বাদ দিয়ে, ঠিক আছে, তাইলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 2b ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, এ আর একাইটা চলে যাবে, দেন এই পুরাটারে 2 দিয়ে ভাগ করে দিলেই আপনার বি ম্যাট্রিক্সটা বের হয়ে চলে আসবে, ঠিক আছে, এই পুরাটারে 2 দিয়ে ভাগ করে দিলেই বি ম্যাট্রিক্সটা বের হয়ে চলে আসবে। সো এটার অ্যান্সার আসবে হচ্ছে ক নাম্বার। প্রসিডিওর বুঝছি কিনা ভাই বলেন? এ প্লাস বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ মাইনাস বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ প্লাস বি এর থেকে এ মাইনাস বি বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলেই কি আসতেছে, বাদ দিয়ে দিলেই আপনার কাছে 2b ম্যাট্রিক্স বের হয়ে চলে আসতেছে, 2b ম্যাট্রিক্স বের হয়ে আসলে পুরোটা 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে বি ম্যাট্রিক্স পাই যাবেন। ওকে ডান। পরেরটাতে কি বলতেছে, ai4 ইকুয়াল টু i3a ইকুয়াল টু a হলে এ ম্যাট্রিক্স এর ক্রম কোনটি? খুবই সুন্দর একটা প্রশ্ন, কোশ্চেনটা একটু মাথা ঘামানো লাগবে, খেয়াল করেন। আপনার কাছে কি বলছে, এইখানে
এখানে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে যে এই যে এ ম্যাট্রিক্সটা আসে যদি আপনি I4 এর সাথে গুণ করতে চান তাহলে আমরা কি জানতাম প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হয়। তাহলে এইখান থেকে আমরা যেটা পাইতেছি যে এ ম্যাট্রিক্সের কলাম এটা আসবে হচ্ছে 4। আবার এখানে বলতেছে হচ্ছে I3 ইকুয়াল টু এ, সরি I3 ইন্টু এ। তাইলে এই আই ম্যাট্রিক্সের সারি আর কলাম দুইটাই তো ভাই 3 করে আছে। এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা হইতে হবে হচ্ছে 3। এই সাইড থেকে আমরা যেটা পাইতেছি এ ম্যাট্রিক্সের সারি সেটা হবে হচ্ছে 3। তাহলে অর্ডার কেমনে লিখতে হয়, আগে সারি পরে কলাম, তার মানে 3/4 এটা হচ্ছে। ঠিক আছে, দেখেন বুঝতে পারছি কিনা। AI4 এ ম্যাট্রিক্স এর সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করতে চাই একটা 4/4 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্স এর কত কি বলে সারি কত এটা আমার জানার দরকার নাই। এ ম্যাট্রিক্স এর কলাম যে 4 হবে এইটুকু আমি জানি। এ ম্যাট্রিক্স এর কলাম 4 হইতে হবে এইটুকু আমি জানি। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এ ম্যাট্রিক্স এর কলাম কত এটা আমার জানার দরকার নাই। এ ম্যাট্রিক্স এর সারি, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি এই দুইটার সমান হইতে হয়। ঠিক আছে, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি এই দুইটার সমান হইতে হয়। তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে হচ্ছে 3/4। দুই জায়গার থেকে দুইটা বের হয়ে চলে আসতেছে। আচ্ছা এবার আসেন পরেরটাতে চলে যাই। পরেরটাতে কি বলতেছে, আচ্ছা এটা আমার খুবই পছন্দের একটা কোশ্চেন। এটা ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত। দেখেন আমরা ভাই এরকম একটা জিনিস, এরকম একটা প্রপার্টি শিখে আসছিলাম যে নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম বরাবর উপাদানগুলো একই হলে ওই নির্ণায়কের মান শূন্য। তাহলে এখানে দেখেন যদি আপনি এক্স এর জায়গায় আলফা বসান, এক্স এর জায়গায় আলফা বসান, এক্স এর জায়গায় থিটা বসান, তাহলে দুইটা উপাদান দুইটা সারি সেম হয়ে যাইতেছে। দুইটা সারি সেম হওয়ার কারণে এই নির্ণায়কের মান কত চলে আসবে, নির্ণায়কের মান চলে আসবে হচ্ছে শূন্য। আলফা থিটা, সরি বি হবে, হ্যাঁ ঠিক আছে ভাই বি হবে আলফা আর থিটা। ঠিক আছে, এটা খুবই পছন্দের একটা কোশ্চেন। আর এই কোশ্চেনটা মনে হয় অ্যাডমিশন পরীক্ষায় বেশ কিছু জায়গায় আসা। এক্স এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। আচ্ছা কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার কন্ডিশন কি ছিল ভাই, ব্যতিক্রমী হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে যে ওইটার তিনটা সারি সেম হইলে তো ভাই জিরো হবেই। যে কোনো দুইটা জিরো হইলে যে কোনো দুইটা সেম হইলেই যদি জিরো হয়ে যায়, তিনটা সেম হইলে তো জিরো হবে, এটা বুঝাই দিতেছে। ঠিক আছে, ধরেন আপনার হচ্ছে খাওয়ার দরকার 2 প্লেট ভাত, 2 প্লেট ভাত খাইলে আপনার পেট ভরে। তো আপনি যদি 3 প্লেট ভাত খান আপনার পেট যে ভরবে এটা কি আলাদা করে বলার দরকার আছে? এটা তো এমনিই বুঝা যাইতেছে যে 2 প্লেট ভাত খাইতে পারেন, আরো 1 প্লেট এক্সট্রা পাইতেছেন, তাহলে পেট এমনিই ভরবে, এটা বুঝাই যাইতেছে। ঠিক আছে, দেন এক্স এর কোন মানের জন্য এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। আচ্ছা কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার কন্ডিশন কি ছিল, নির্ণায়কের মান শূন্য বানায় ফেলাই। তাহলে আসেন এটা নির্ণায়কের মান শূন্য বানায় ফেলাই। এটা নির্ণায়কের মান যদি শূন্য বানায় ফেলাই তাহলে কি আসবে, 2 মাইনাস এক্স ইন্টু 10 মাইনাস এক্স, সূত্রের মাইনাস 5 13 65 ইকুয়াল টু 0। তাহলে এটার যদি গুণ করি 10 দুগুণে 20 মাইনাস 2x মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 65, এটা ইকুয়াল টু 0। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12x আর মাইনাস 45, এটা ইকুয়াল টু 0। তাহলে আসেন এখান থেকে এক্স এর মান বের করে নিয়ে আসি। এক্স এর মান বের করে নিয়ে আসি, এক্স এর কোনো মানই নাই, তারপরেও বের করতে হবে, আমাদের কিছু করার নেই। সো আমরা যদি বের করে নিয়ে আসি তাহলে মুভে যাব, ইকুয়েশন 1 মাইনাস 12 মাইনাস 45 এইটুকু সলভ করলে এক্স এর মান মাইনাস 3 আর 15, মাইনাস 3 আর 15 গ নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার। এক্স এর মান আসবে হচ্ছে মাইনাস 3, 15। সো গ নাম্বারটা। পরেরটা কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। আচ্ছা কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ আই জে এটা নট ইকুয়াল টু 0 হইতে হবে। আচ্ছা দেখেন কর্ণ ম্যাট্রিক্স এর প্রধান কর্ণ বরাবর ধরেন একটা 3/3 এ বি সি, ঠিক আছে, এইগুলা 0 হইতে পারবে, এইগুলা 0 হইতে পারবে। ঠিক আছে, এটারে আমরা তাহলে কি বলতে পারবো, একটা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। দেখেন সারি সংখ্যা আর কলম সংখ্যা যদি সমান হয়
এই উপাদানগুলা জিরো হইতে পারবে না। ঠিক আছে, এই উপাদানগুলা জিরো হইতে পারবে না। আচ্ছা, সো 1 নাম্বারটা ঠিক আছে, 2 নাম্বারটা ঠিক আছে, 3 নাম্বারটা ঠিক আছে কিনা এটা একটু চিন্তা করে বলেন তো ভাইয়া। যদি সারির সংখ্যা কলাম সংখ্যার চেয়ে ছোট হয়, সারির সংখ্যা কলাম সংখ্যার চেয়ে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে ওইটারে আসলে ইয়া বলা যাবে কিনা, কি বলে এটারে, কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে কিনা, ওটারে কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে কিনা একটু চিন্তা করে আবার বলেন। একটু চিন্তা করে আমারে বলেন, একটু চিন্তা করে বলেন। এটা দেখলেই কিন্তু বোঝা যাইতেছে, এটা দেখলেই বোঝা যাইতেছে। কেমনে চেক করেন, ওই যে জিরোটা আছে, কেউ কিছু বলছে, অল, হ্যাঁ সবগুলাই অ্যান্সার হবে, সেটা ঠিক আছে। দেখেন এই যে জিরোটা আছে, এই জিরো এর পজিশনটা আসলে কোন জায়গায়, এই জিরো এর পজিশনটা কোন জায়গায়, এই জিরো হচ্ছে 1 নাম্বার সারিতে 2 নাম্বার কলাম। ঠিক আছে, এখানে দেখেন সারির সংখ্যা ছোট, কলাম সংখ্যা বড়। আবার এই জিরোটা আছে কোন জায়গায়, ধরেন এই জিরোটা আছে কোন জায়গায়, এই জিরোটা আছে হচ্ছে আপনার 2 নাম্বার সারিতে 3 নাম্বার কলাম। এই জিরোটা আছে কোন জায়গায়, এই জিরোটা আছে হচ্ছে আপনার 1 নাম্বার 3 নাম্বার সারিতে 1 নাম্বার কলামে। ঠিক আছে, সো দেখেন সবগুলা কন্ডিশনই কিন্তু স্যাটিসফাই করতেছে। সো ঘ নাম্বারটা হবে হচ্ছে আপনার অ্যান্সার। ঢাকা বোর্ড 2019 সালে আসা, মানে আমরা যেই বছর পরীক্ষা দিছি আমার সময় আসা একটা প্রশ্ন। ওকে, পি একটা 3/3 ম্যাট্রিক্স, পি একটা বর্গ ম্যাট্রিক্স ডেফিনেটলি, পি স্কয়ার ইকুয়াল টু 2, সরি পি স্কয়ার ইকুয়াল টু পি, এটা হইলে পি সমঘাতী ম্যাট্রিক্স। পি ইনভার্স এটা ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ পি ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ পি। ঠিক আছে, তো এইটাও যদি হয় তাহলে নিচের কোনটা সঠিক এটা আপনার কাছে জানতে চাইতেছে। ঠিক আছে, আচ্ছা সো দেখেন ভাইয়া তিনটাই কিন্তু আসলে কারেক্ট, কারণ পি স্কয়ার ইকুয়াল টু পি, কোন একটা ম্যাট্রিক্সের স্কয়ার করলে যদি ওই ম্যাট্রিক্সটাই ব্যাক করে তাহলে আমরা বলতাম যে ওইটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে দেখেন এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে তিনটাই। এরপর আপনার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা প্রতিসম কিনা জানতে চাইছে। প্রতিসম তো না ভাই, স্কেলার কিনা জানতে চাইছে, কর্ণ ম্যাট্রিক্স কিনা জানতে চাইছে। দেখেন এই টাইপের যে কোশ্চেন গুলো আছে, যেগুলার আমরা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন বলি, যেগুলারে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন বলি, এই প্রবলেম গুলা করতে গেলে আপনার কিন্তু দরকার নাই এইটা চেক করার যে কোনটা আমার অ্যান্সার। আপনি খালি একটা ভুল খুঁজে বের করবেন, একটা ভুল খুঁজে বের করবেন। যেমন আপনি দেখতেছেন যে 1 নাম্বারটা অ্যান্সার না। প্রতিসম হওয়ার কন্ডিশন কি ছিল, প্রতিসম হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে যে কোন একটা এ এম বাই এন আর হচ্ছে এ এন বাই এম, এই দুইটা ভুক্তি সমান হইতে হবে। ঠিক আছে, এই দুইটা ভুক্তি সমান হইতে হবে। এখানে দেখেন ওই দুইটা ভুক্তি কিন্তু সমান নাই আসলে। ঠিক আছে, এই দুইটা ভুক্তি কিন্তু সমান নাই। ঠিক আছে, সো এর জন্য এটারে কি বলতে পারবো না, এটারে প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো না। আচ্ছা সরি 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 এক সেকেন্ড, এটার স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো না, সরি একটু ভুল হয়েছে। স্কেলার ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন কি ছিল ভাই, স্কেলার ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে এই যে মুখ্য কর্ণ বরাবর আপনার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলা সমান হইতে হবে। সো এটার স্কেলার ম্যাট্রিক্স বলা যাবে না, এটা প্রতিসম ম্যাট্রিক্স ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স ঠিক আছে। তাহলে 1 আর 3 এটা হবে হচ্ছে আপনার অ্যান্সার, 1 আর 3 এটা হবে হচ্ছে আপনার অ্যান্সার। সবাই ভুল কেন ভাইয়া, সবাই ভুল কেন, 2 আর 3, 2 আর 3 তো হবে না, 1 আর 3 হবে। গ নাম্বারটা অ্যান্সার না, একটু চেক করেন, একটু চেক করেন, একটু চেক করেন ভাইয়া, একটু চেক করেন। স্কেলার ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন কি ছিল, স্কেলার ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সবগুলা উপাদান সমান হইতে হবে, মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান সমান হইতে হবে। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা আরেকবার একটু বলেন। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে যে সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি সমান হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মান সমান হইতে হবে। এখানে তো ভাইয়া সেই মানে আমরা যদি হচ্ছে ইয়া হিসাব করি, কি বলে অ্যান্সার হিসাব করি, তাহলে অ্যান্সার হিসাব করলে আসলে 3 নাম্বারটা ছাড়া অন্য কোনোটাই আসলে কারেক্ট অ্যান্সার নাই। ঠিক আছে, 3 নাম্বারটা ছাড়া অন্য কোনোটাই কারেক্ট অ্যান্সার নাই, কারণ স্কেলারের কন্ডিশনও মানতেছে না, প্রতিসম হওয়ার কন্ডিশনও মানতেছে না। ঠিক আছে, স্কেলার হওয়ার কন্ডিশনও মানতেছে না, প্রতিসম হওয়ার কন্ডিশনও মানতেছে না। আচ্ছা, প্রতিসম কি মানতেছে একটু চেক করতে। প্রতিসম হওয়ার কন্ডিশন তো ভাই মানতেছে না। প্রতিসম যদি হইতো তাহলে একটু চেক করেন, এই যে এখানে যে 5 আছে, এখানের যে 5 আছে, এই 5 আর 3 এদের দুজনকে কি সমান হওয়া লাগতো না? যদি প্রতিসম হইতো তাহলে এই 5 আর 3 এদের দুজনকে সমান হওয়া লাগতো।
সো সেই ক্ষেত্রে এটা প্রতিসমও না, স্কেলারও না। সো এইটার জন্য অ্যান্সারটা ভাই আমরা দাগাবো হচ্ছে শুধুমাত্র 3 নাম্বারটা। বারবার মিসরিড করতেছে কেন? দাগাবো হচ্ছে শুধুমাত্র 3 নাম্বারটা, ঠিক আছে? এটা একটু চেক করে নেন ভাই, এটা নিয়ে আপনারা একটু কনফিউজড থাকেন না। এটা শুধুমাত্র 3 নাম্বারটা কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? শুধুমাত্র 3 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পারছি ব্রো? অনলি 3, হ্যাঁ ঠিক আছে। এবার আসেন পরেরটাতে কি বলতেছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, নিচের কোনটা এ ইনভার্স? এটা তো ভাই আসলে ক্যালকুলেটর চাপলেই অ্যান্সার বাইর করে নিয়ে আসা যায়। ক্যালকুলেটর চাপেন, অ্যান্সার বাইর করে নিয়ে আসেন। এ ম্যাট্রিক্স এ ইনভার্স কোনটা হবে? নিচের কোনটা এ ইনভার্স? অ্যান্সার আসবে হচ্ছে আপনার ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা অ্যান্সার আসবে, ঠিক আছে? এটা ক্যালকুলেটর ছাড়াও আসলে করা যায়। কেন ভাইয়া? কারণ দেখেন এটা কিন্তু বেসিক্যালি একটা কর্ণ ম্যাট্রিক্স হয়ে আছে। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপাদানগুলার ইনভার্স করে দিলেই, উপাদানগুলারে উল্টায় ফেলাইলেই আসলে আপনার কাছে ইয়াটা বের হয়ে চলে আসে। কি বলে এটারে? উপাদানগুলারে উল্টায় ফেলাইলেই হচ্ছে আপনার কাছে ইনভার্স ম্যাট্রিক্সটা বের হয়ে চলে আসে, ঠিক আছে? গেল এটা। মূল বিন্দু হতে এ বি এর লম্ব দূরত্ব কোনটি? এটার চেয়ে সোজা প্রশ্ন তো আর নাই ভাইয়া। মূল বিন্দুটা এটার উপরে বসাই দিবেন, তাহলে 12 আসবে, 12/5 এটা হবে হচ্ছে অ্যান্সার। 12/5 মূল বিন্দু হতে এ বি এর লম্ব দূরত্ব। মূল বিন্দু রেখার উপর বসাই দিব, মূল বিন্দু এই রেখার উপর বসাই দিব, তাহলে যেটা আসবে 4 × 0 প্লাস 3 × 0 প্লাস 12, আর নিচে আসবে হচ্ছে √4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে উপরে থাকবে 12, নিচে থাকবে হচ্ছে 5। ওকে, দেন এগুলো চোখে দেখার মতো অঙ্ক, মানে চোখে দেখে অ্যান্সার করে ফেলানোর মতো। দেন ঢাল 1 এবং মূল বিন্দু হতে আছে, এটা ভাই আমার অনেক পছন্দের একটা প্রশ্ন। ঢাল 1 এবং মূল বিন্দু হতে দূরত্ব √2 এরকম সরল রেখা সমীকরণ। এটা যদি আপনি মোটামুটি ক্যালকুলেশন করে করতে যান আপনার মোটামুটি ভালোই সময় লাগবে, ঠিক আছে? আসেন আমরা এটা একটু শর্টকাটে করার ট্রাই করি। দেখেন তো ভাই, প্রথম রেখার ঢাল কত হবে? এটার ঢাল m = কি শিখছিলাম? -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তার মানে এই রেখার ঢাল কত আসতেছে? 1। এই রেখার ঢাল কত আসতেছে? 1, ঠিক আছে? বাদ বাকি খ নাম্বার আর ঘ নাম্বার এই দুইটা অপশনের ক্ষেত্রে প্রথমেই চেক করেন ঢাল কিন্তু 1 আসবে না। এটারও ঢাল 1 আসবে না, এটারও ঢাল 1 আসবে না। এন্ড এইটার ক্ষেত্রে মূল বিন্দু থেকে দূরত্ব, সেই দূরত্বটা হয়ে যাবে কত? এই দূরত্ব, সরি, গ নাম্বারটার ক্ষেত্রে মূল বিন্দু থেকে দূরত্ব, এই দূরত্বটা কত হয়ে যাবে? এই দূরত্বটা হয়ে যাবে হচ্ছে √2, ঠিক আছে? গ নাম্বারটার ক্ষেত্রে মূল বিন্দু থেকে দূরত্ব, সেই দূরত্বটা কত হয়ে যাবে? এই দূরত্বটা হয়ে যাবে √2। কারণ মূল বিন্দু রেখার উপর বসাবো, বসানোর পরে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার দিয়ে ভাগ করবো। সো উপরে আছে 2, নিচে থাকবে √2, কাটাকাটি করলে একটা √2 থাকবে, ঠিক আছে? গ নাম্বারটা অ্যান্সার হবে ভাইয়া, গ নাম্বারটা, ঠিক আছে? গ নাম্বারটা অ্যান্সার হবে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন গুলা করতে গেলে প্রথমেই আপনাদের একটু অপশন গুলা চেক করতে হবে, ঠিক আছে? অপশন গুলা চেক করতে হবে যে অপশন কোনটা কোনটা কারেক্ট হইতেছে বা অপশন কোনটা স্যাটিসফাই করতেছে। এত এবং এত রেখাদ্বয় কোনো বৃত্তকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কোনটি? দুইটা রেখা যদি পরস্পরকে, সরি, দুইটা সরল রেখা পরস্পরকে কোন একটা বৃত্তকে স্পর্শ করে আছে। ঘটনাটা হচ্ছে এরকম যে এই দুইটা রেখা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা রেখা কিন্তু এইরকম ভাবে বৃত্তকে স্পর্শ করে আছে। এই একটা সরল রেখা, এই হচ্ছে আরেকটা সরল রেখা। তো এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে পারি, মধ্যবর্তী দূরত্ব বের করতে পারলে বৃত্তের ব্যাস মানে ডি বের হয়ে আসবে। ওটারে 2 দিয়ে ভাগ করে দিব, তাইলে ব্যাসার্ধ বের হয়ে আসবে। তাহলে এই যে দেখেন দুইটা সরল রেখা আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? -10 -10, নিচে থাকবে হচ্ছে √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার মানে 5। তাহলে উপরে কত থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে -20, নিচে থাকতেছে হচ্ছে 5, তার মানে আলটিমেটলি থাকতেছে হচ্ছে 4। 4 এর আবার অর্ধেক করলে সেটা কত হয়ে যাবে? 4 এর অর্ধেক করলে সেটা হয়ে যাবে হচ্ছে 2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত আসবে? বৃত্তের ব্যাসার্ধ আসবে হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, উল্টা পাল্টা অ্যান্সার দিতেছেন ভাইয়া, উল্টা পাল্টা অ্যান্সার দিয়ে না, একটু ঠিকঠাক মতো অ্যান্সার দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এ বি সি শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ভর ক্ষেত্র। আচ্ছা, আগেই চেক করেন যে কোনটারে বাদ দেওয়া যায়, কোনটারে বাদ দেওয়া যায়। ভর কেন্দ্র বাইর করার সিস্টেম কি ছিল? ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 3, কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 3। ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 3, কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 3, ঠিক আছে? সো এইখানে একটু চেক করে দেখেন যে আপনার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এইটা ভাইয়া 4 আসার কথা না।
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এইটা 4 আসার কথা না। সো 1 আর 2 নাম্বারটা হবে হচ্ছে আপনার অ্যান্সার। 1 আর 2 নাম্বারটা হবে হচ্ছে আপনার অ্যান্সার। এবিসি এর ক্ষেত্রফল 4 আসতেছে না, একটু চেক করেন যে আমরা যখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাইর করব, ক্ষেত্রফল বাইর করার সিস্টেম কি ছিল? হাফ বসাবো, প্রথম কলামে বসবে সবগুলো এক্স স্থানাঙ্ক, তাহলে -2 -4 8, দ্বিতীয় কলামে বসবে সবগুলো ওয়াই স্থানাঙ্ক 3 2 6, তৃতীয় কলামে বসবে 1 1 1। ঠিক আছে, সো এইটারে বিস্তার করে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাইর করবেন, দেখবেন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 4 আসতেছে না। সো 3 নাম্বারটা বাদ, 1 আর 2 নাম্বার হচ্ছে অ্যান্সার। কুমিল্লা ক্যাডেট কলেজ কি বলতেছে? দুইটা সরল রেখা দেওয়া আছে, রেখা দ্বয় কি বলছে এটা? পরস্পর অভিন্ন হবে। হ্যাঁ, অভিন্ন হলে সমান্তরাল লম্ব হবে, তিনটাই তো ঠিক আছে। সো নাম্বারটা হচ্ছে answer। তিনটা কন্ডিশনই কিন্তু ঠিক আছে, দুইটা সমীকরণ একই সরলরেখা নির্দেশ করার শর্ত হচ্ছে সবকিছু সেম হবে। ঠিক আছে, সবকিছু সেম হবে। আচ্ছা ভাই, আমার ব্যাটারির চার্জ অলমোস্ট শেষ, আমরা হচ্ছে একটু শেষের দিকে এসে টান দিব একটা। ঠিক আছে, একটু টান দিতেছে, আমরা ব্যাটারির চার্জ অলমোস্ট শেষ হয়ে আসছে। আচ্ছা, এ বি সি তিনটা বিন্দু আছে, বি বিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ বের করতে বলছে। বি বিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল, বি বিন্দু দিয়ে যাবে, ওয়াই অক্ষের সমান্তরাল হইলে এক্স ইকুয়াল টু 4 আসবে। হ্যাঁ ঠিক আছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ একক, একটু চেক করে নেবেন। সি বিন্দুগামী এবি এর লম্ব রেখা সমীকরণ একটু চেক করে নেবেন। আচ্ছা, সরলরেখার ক্ষেত্রে পি ইকুয়াল টু 3 হলে এত এবং এত রেখা দুটি পরস্পর লম্ব হবে। দেখেন ঢালের গুণফল -1 আসে কিনা, ঢালের গুণফল -1। হ্যাঁ ঠিক আছে, পি ইকুয়াল টু 3 হলে রেখা দুটি পরস্পর লম্ব হবে। এত এত রেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ শুধুমাত্র a1 a2 প্লাস b1 b2, এটার যেই চিহ্ন যুক্ত তার বিপরীত চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করবো, এটা একটু খেয়াল করেন। a1 a2 প্লাস b1 b2 এর বিপরীত চিহ্ন নিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেন পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কটা ক্যালকুলেট করা ইজি। দেখেন পোলার স্থানাঙ্ক কিন্তু এটা আসবে, তোমরা কেউ 10-এর বোর্ডে আছো? আমার বাড়ি অভয়নগর। সবার প্রিপারেশন কেমন? বাংলা ইংরেজি কেউ পড়ো? আমি তো শুধু ক্যালকুলেশন ভুল করি।
আচ্ছা, আমি ফোন দিয়ে ক্লাসটাকে ইন করার কথা বলি। আহ, আমি ক্লাসটা কে শুরু করেছিল? সুজন ভাইয়া কি? জি, সুজন ভাইয়া করেছিল। আচ্ছা, আমি সুজন ভাইকে ফোন দিয়ে ইন করতে বলতেছি। বলো। বাই দ্য ওয়ে, সবাই ক্লাস করতেছে তো প্রতিদিন, তাই না? জি জি, ভাইয়া। আমি সব কয়দিনই আছি। আচ্ছা, তোমার তো একদিন অনেকদিন দেখো। পর তোমাদের সাথে ক্লাসে। রাহাত, কামরুল, ফয়সাল, অনেকদিন পর ভাইয়া। আমিও আসলে কয়েকদিন ধরে ক্লাস করা হচ্ছে না, দুইটা ক্লাস মনে হয়, তিনটা ক্লাস হইলো, তাই না? গতকালকে কার ক্লাস ছিল? শাওন ভাইয়া নিছিল। শাওন ভাইয়া ক্লাস কেমন ছিল? জি, ভালো ছিল, খুব ভালো ছিল। ওই আর একই জিনিস বারবার পড়ি ভাই। পরীক্ষার তো ইয়ে দিল, রুটিনও দিয়ে দিল। কালকে কার ক্লাস আছে? কালকে বায়োলজি সম্ভবত রাহাত ভাইয়া নেবে, না সাদমান ভাইয়া নেবে। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, কালকে ক্লাস ইনশাল্লাহ আমি থাকবো, ইনশাল্লাহ। তাহলে চলে যান, লিভ নাই। আচ্ছা, ওকে ওকে, বাই, সি ইউ।